হাসনাত কামিম ভাই, আমাদের কিছু প্রশ্ন আপনাদের দুজনের জন্যই আছে, কিন্তু আমাদের প্রথম প্রশ্নটা আমরা ব্যারিস্টার ফারহানাকে করতে চাই। একই প্রশ্ন, আপনার মতামত শুনবো, সেটা হচ্ছে ব্যারিস্টার ফারহানা বক্তব্য দেওয়ার পরে। ব্যারিস্টার ফারহানা, একটি কথা বারবার বলা হচ্ছে, বিশেষ করে আজকে আমরা অগাস্টের 6 তারিখেও এই কথা আমরা সবচেয়ে বেশিবার বোধহয় শুনছি, যে জুলাইকে বিভক্ত করা হচ্ছে। এই বিভক্তির ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই, কিন্তু এর কেন এই বিভক্তি, সেইটার ক্ষেত্রে অনেকগুলি তত্ত্ব সামনে আছে। একটা তত্ত্ব হচ্ছে ক্ষমতার ভাগ নেওয়া। যেহেতু ক্ষমতায় এখন জুলাইপন্থীরা আছেন, তো ক্ষমতার ভাগটা কে কত বেশি পাবেন সেটা নিয়ে, বা পিঠার ভাগ নিয়ে আসলে এই অনৈক্য বা বিভক্তির শুরু। আর দ্বিতীয়টা যেটা, সেটাও কেউ কেউ বলছে যে না, এটা নিজস্ব আদর্শ বাস্তবায়ন করা। দ্বন্দ্বটা আসলে আদর্শিক, যেহেতু একই অপোনেন্ট ছিল, সবাই মিলে এক হলেও এখন আদর্শিক প্রশ্নে সবাই আলাদা আলাদা জায়গায় আছে। ব্যারিস্টার ফারহানা, প্রথমে আপনার কাছে শুনি, তারপরে আমরা অ্যাডভোকেট কাইমকে শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে বিএনপি করার কোনো উপায় নাই যে জুলাইটা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের লড়াই ছিল না। ইনিশিয়ালি এই লড়াইটা ছিল বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্য শব্দটিকে আপনি চাকরিতে কোটার মধ্যেও আটকে ফেলতে পারেন, আবার এই শব্দটির অনেক ব্যাপক বিস্তৃত অর্থ দিয়ে এই শব্দটিকে আপনি অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারেন। এটা নির্ভর করবে যে যেভাবে বিষয়টিকে দেখতে চায়। আমার কাছে জুলাইটাকে মনে হয়েছে এটা প্রথমত কোনো সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না। অর্থাৎ একটা সরকারের বদলে কেবল আরেকটি সরকার আসবে, এর বাইরে আর যা যেভাবে চলছে সেভাবেই চলবে, এই স্বপ্ন নিয়ে অন্তত আমি রাস্তায় নামি নাই জুলাইতে। আমার যেটা স্বপ্ন ছিল, আমার মনে হয় আমার মতো আরো লক্ষ লক্ষ তরুণের একই স্বপ্ন ছিল, যে বাংলাদেশে একটা প্রকৃত অর্থে জনগণের ক্ষমতায়ন ঘটবে এবং একটা সহি নির্বাচনের মাধ্যমে আমরা মোটা দাগে, যেটা 90 উত্তর একটা মোটা দাগের গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে পেরেছিলাম, জনগণের একটা সরকার আমরা কায়েম করতে পারবো। একই সঙ্গে আমাদের স্বপ্ন ছিল যে যেই যেই অন্যায়গুলো আমরা 15 বছর হতে দেখেছি, সেটা মানবাধিকার লঙ্ঘন হতে পারে, সেটা অর্থনৈতিক ভয়াবহ রকম যেই দুর্নীতি দুঃশাসন হয়েছে সেটা হতে পারে, সেটা গোষ্ঠীতন্ত্র হতে পারে, সেটা নিজস্ব মানুষের হাতে রাষ্ট্রের সকল ক্ষমতাকে পুঞ্জীভূত করা হতে পারে, প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলে দিয়ে একেবারে সবকিছুকে এক ব্যক্তির হাতে নিয়ে আসবার যে প্রবণতা, সেটা হতে পারে। এই সকল কিছু থেকে আসলে বাংলাদেশের মানুষ মুক্তি চেয়েছিল। এবং এই সকল কিছুকে যদি আপনি এক ফ্রেমে আনেন এবং আপনি যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপে বসেন, প্রাথমিকভাবে এই যে চাওয়াগুলো, বেসিক যে চাওয়াগুলো, এই ব্যাপারে কিন্তু কোনো দল বলতে পারবে না যে এটা আমার রাজনৈতিক দলের আদর্শ না। কোন দল কি বলতে পারবে আমরা ভোট চাই না? কোন দল কি বলতে পারবে যে আমরা মানুষের অধিকারে বিশ্বাস করি না? কোন দল কি বলতে পারবে আমরা একটা বৈষম্যহীন সমাজ নির্মাণ করতে চাই না, কিংবা আমরা দুর্নীতিকে আহ মানে আমরা দুর্নীতিকে গ্রহণ করি? কোন দল তো আসলে এটা বলতে পারবে না। সো আপনি যদি মোটা দাগে জুলাইকে বড় অর্থে দেখেন, বড় ক্যানভাসে আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে এখন আপনি যদি এটাকে আদর্শের লড়াইটা বলেন, আমি বলবো সেটা একেবারেই ভুল। কারণ দলগুলোর কোনোটার আদর্শের সাথে জুলাইয়ের মূল স্পিরিটের কিন্তু কোনো দ্বন্দ্ব নাই। তাহলে সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা হচ্ছে, আমরা দেখলাম জুলাই পরবর্তীতে আহ যেই স্লোগানগুলো দেয়ালে লেখা হয়েছিল, যেই স্লোগানগুলো মিছিলে উচ্চারিত হয়েছিল, যেই আওয়াজটা আমরা সাধারণ গণমানুষের মুখে মুখে শুনেছিলাম, সেটা ধীরে 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 ফিকে হয়ে যেতে থাকলো এবং সেই জায়গাটা দখল করলো মব, সেই জায়গা দখল করলো উগ্রপন্থা, সেই জায়গা দখল করলো মেয়েদেরকে ধীরে ধীরে কোণঠাসা করে ফেলা, সমাজের প্রান্তিক মানুষগুলোর উপরে আরো বেশি কড়া নজরদারি করা। আমরা দেখলাম যে সেই জায়গাগুলো, সেই জায়গাগুলোর স্বপ্ন নিয়ে একজন হেজাব পরা মেয়ের সঙ্গে একজন মানে টপ মানে প্যান্ট এন্ড টি শার্ট পরা মেয়ে পথে নেমেছিল, সেই জায়গাটা আস্তে আস্তে ফিকে হয়ে যেতে যেতে একেবারে নাই হয়ে গেল। তো জুলাইয়ের প্রথম কয়েক মাসের মধ্যে আমরা বুঝে গেলাম, মানে অগস্টের 5 অগস্টের পরে কয়েক মাসের মধ্যে আমরা বুঝে গেলাম যে এই রাজনৈতিক মাঠে নারীদের অবস্থান ভীষণ রকম নাজুক। এই রাজনৈতিক মাঠে আহ একটা মানে বিশেষ গোষ্ঠীর মতের বাইরে যারা ধর্ম এবং রাজনীতিকে ধারণ করে,
তাদের জায়গাটা খুব সীমিত। আমরা বুঝে গেলাম এখানে বিভিন্নভাবে সংখ্যালঘু মানুষের জায়গাটা খুব সীমিত। সো আমার মনে হয় না এটার সাথে আদর্শের কোন রকম কোন সংযুক্ততা আছে। জি খালেদ ভাই। বেঁচে না আমি চট করে শুধু প্রশ্নটা পড়ি, আপনি যেগুলিকে মব বলতেছেন, যেগুলিকে উগ্রপন্থা বলতেছেন, বা সংখ্যা গুরুদের তুষ্টিমূলক রাজনীতি বা অবস্থানের কথা বলতেছেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ যদি সেটা চায়, আপনি সেইটা মানে কেন উপর থেকে ঠেকাবেন? মানে আপনার যে দেখার দৃষ্টিভঙ্গি তার থেকে যদি বাংলাদেশের বেশিরভাগ মানুষের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা হয়, তাহলে আপনি কেন সেটা মানবেন না? আপনি তো গণতন্ত্রের পক্ষের লোক, আপনি তো চান যে বেশি মানুষের কথাই মানা হোক। একদম তাই, আমি আপনার সাথে শতভাগ একমত। কিন্তু মজাটা হচ্ছে যে যারা, আমি যাদের কথা এতক্ষণ বলছিলাম, উগ্রপন্থা বা নারীর প্রতি যারা এক ধরনের বিশেষ মনোভাব পোষণ করে, তারা কিন্তু সংখ্যায় খুব বেশি না। তাদের হইচইটা হয়তো অনেক বেশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রেজেন্সটা হয়তো অনেক বেশি, কিন্তু আমি যেটাকে সেইন পলিটিক্স বলি, আমি যেটাকে সুস্থ ধারার রাজনীতি বলি, সেটার সমর্থনকারী মানুষের সংখ্যা বেশি। যদি এটা না হতো তাহলে কিন্তু আহ হয়তো নির্বাচনের ফলাফলটা অন্যরকম কিছু হতে পারতো। এবং নির্বাচনের আগে আগে কিন্তু সেই ধরনের একটা ভাইবও বাংলাদেশের মাটিতে দেওয়ার চেষ্টা হয়েছে। এবারের নির্বাচনটা এমন কি হইতে পারে না যে তারা বেশি ভোট বিএনপিকে দিছে, কিন্তু তারা বিএনপিকেও সেরকমই দেখতে চায়? মানে বিএনপিকেও একটা সময়, মানে যে বিএনপিকেও তারা একটা, জি I know what you mean. বিএনপি কে এখানে তার রাজনীতিটাকে ঠিক করতে হবে। বিএনপি কি করতে চায়? বিএনপি কি সেন্টার রাইটে যাবে? বিএনপি কি ফার রাইটের দিকে হাঁটা ধরবে? নাকি বিএনপি একেবারে সেন্ট্রিস্ট, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যেই দল, সেইভাবে বিএনপি তার দলটাকে পরিচালনা করবে? সমস্যা হচ্ছে যে একটা দলের ভেতরে, এবং বিশেষ করে বড় দলগুলোর ভেতরে অনেক রকম মতের মানুষ থাকে। আমি বিশেষ করে বিএনপির ক্ষেত্রে এটা আরো বেশি করে বলবো, বিকজ বিএনপি এবং জামাতের যে মৈত্রী, সেটা কিন্তু দীর্ঘ 25-30 বছরের মৈত্রী। সেই মানে 91 সাল থেকে শুরু হওয়া মৈত্রী, তাই না? মানে 36 বছর, মাই গড, দ্যাটস আ লং জার্নি খালেদ ভাই, ভেরি লং জার্নি। সো এখানে আমি অনেক সময় যখন আমি দলের ভেতরে কাজ করেছি, যখন আমি মিডিয়াতে অ্যাপিয়ার করেছি দলের পক্ষে, তখন আমি কারো কারো আমার ব্যাপারে মন্তব্যে বা আমার ক্রিটিক করতে গিয়ে আমি দেখতাম যে তারা যেভাবে ক্রিটিক গুলো করছে, 5ই অগস্টের পর দেখলাম যে তারা হচ্ছে ম্যাক্সিমাম জামাতের সাপোর্টার। সো এই যে গুপ্ত বিষয়টা, এটা তো কেবলমাত্র যে আওয়ামী লীগের মধ্যে ঢুকে গেছে বা আওয়ামী লীগের মধ্যে ঢুকেছিল তার তো না, এটা বিএনপির মধ্যে আছে, হয়তো অন্যান্য পলিটিক্যাল বড় পার্টি তো আর তেমন নাই। আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমকে শুনতে চাই একই বিষয়ে। শুধু আমি এখানে বলে রাখি যে আপনি বিএনপিকে তার রাজনীতিটা ঠিক করতে বলতেছেন, তার মধ্যে সেন্ট্রিস্টের জায়গায় সে আসলে আসে কিনা সেটা আপনি দেখতে বলতেছেন। আপনি বলতেছেন যে বিএনপির সাথে জামায়াতের যে একটা সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে, তার কারণেও বেশ কিছু, আপনি গুপ্ত শব্দটা ব্যবহার করেছেন। কিন্তু আমি 2 পয়সাটা একটু দিয়ে রাখি কাইয়ুম ভাই শুরু করার আগে। আমি দেখছি যতক্ষণ পর্যন্ত বিএনপি স্বাধীনতার কথা, বাংলাদেশের 71 সালের কথা, তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ অবদানের কথা যত বেশিবার বলে, বা বাংলাদেশের স্বাধীনতার যে বিভিন্ন সিম্বল, প্রতীক এগুলি আছে না, এগুলির কথা বললে তারা বেশি নিন্দা ঝড়ের মধ্যে পড়ে। কিন্তু তারা তো আবার কিছুটা জামায়াতে ইসলামের পক্ষে, বা যারা বাংলাদেশে বেশি ধর্মাশ্রয়ী দলগুলির পক্ষে যারা কথা বলে, তারা অনেক তালি বা বাহবা পায়। তো সেই ক্ষেত্রে মানে আমি জানি না বিএনপি তার রাজনীতিটা আসলে কি ঠিক করবে, বা বিএনপি রাজনীতিটা আসলে কি হবে। খালেদ ভাই, এখানে দেখেন, রাজনীতির দুটো ধারা আমি মোটা দাগে বুঝি। একটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স, আরেকটা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। ওয়েলফেয়ার পলিটিক্স ইজ অলওয়েজ ভেরি ভেরি ডিফিকাল্ট। আপনাকে সেবা দিতে হবে, মানে 15 দিন যাবত ঘরের বাড়িতে চুলা জ্বলবে না, 12 ঘন্টা ইলেকট্রিসিটি থাকবে না। এটা নিয়ে আমরা আসি বেরসা ফারানা, যে মানে আমি জাস্ট ওই জায়গাটাতে বলছি। এবং বাজারে গেলে 400 টাকার কাঁচামরিচ খাবেন, এটা যদি হয় রাজনীতি, তখন আপনাকে অটোমেটিক্যালি ঝুঁকতে হবে ধর্মের দিকে কিংবা জাতীয়তাবাদের দিকে, কারণ ওটা আপনি সার্ভিস না দিও মানুষকে কানেক্ট করবেন দ্রুত। আচ্ছা,
ঠিক আছে, মানে সার্ভিস না দিয়ে আপনি যদি কানেক্ট করতে হয় তাহলে আপনাকে কিছু Easy, কিছু easy, কিছু কিছু কথা easy। এবং কিছু মানে আনন্দের জায়গা দিতে হবে, যেটা নিয়ে মানুষ আনন্দ করতে থাকবে, একদম খুশি থাকবে। পপুলিস্ট পলিটিক্স যেটা। জি, কারণ ভাই আপনার জন্য আর প্রশ্ন নাই, আপনি এটা বললেন, ওইটা শুধু একজন দর্শক আপনাকে একদম উদ্দেশ্য করে একটা কথা বলছেন, এটা শুধু পড়ি। জালাল আহমেদ উনি বলছেন, জনাব অ্যাডভোকেট হাসনাত ভাই, রাষ্ট্র সংস্কার আন্দোলন চলতেছে কয়েক বছর ধরে, উনি 2 বছরের কথা বলতেছেন। সাধারণ মানুষ জানতে চায় আপনাদের সংস্কারের সবচেয়ে বড় 3টা দৃশ্যমান ফলাফল কি, যেটা গ্রামের মানুষ বুঝবে। এটা আপনি পরেও বলতে পারেন, আমরা জুলাইয়ের বিভক্তিটা নিয়ে যদি আগে আপনার শুনি। ধন্যবাদ খালেদ এবং রুমিনকেও এবং যারা শুনছেন। আমি রুমিনের কোনো কথারই আসলে বিরোধিতা করছি না, আমি ওর কথার সাথে একটা জায়গা যোগ করতে চাচ্ছি। ওর যা অবজারভেশন এগুলি নিয়ে আমার কোনো ভিন্নমত নাই, আমি মোটা দাগে তার সাথে প্রায় সবকিছুতে একমত। আমার যেটা ভিন্নমতের ঘটনা দিয়ে মনে করতে পারি যে এ তাকে গালি দিল, এ ডান দিকে চলে গেল, এ বাম দিকে চলে গেল, এরকম একভাবে এই বিষয়টাকে দেখা যাইতে পারে, ঘটনা সাজায় সাজায় বাহির থেকে যেটা মনে হয়। আর একটু হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে রুমিন প্রথম থেকে যেটা বলছিল যে বাংলাদেশের রাজনীতিতে রুমিন থেকে আমি কিংবা আমি থেকে ধরেন একটা অনেক বেশি ধরেন ডানের দিকের একটা মানুষ, সবাই মিলে একটা জায়গায় এবার বাংলাদেশে আমরা একমত হয়েছিলাম। সেটা হচ্ছে যে কেবলমাত্র হাসিনার বিদায় না, হাসিনা হয়ে ওঠে যে শাসনতন্ত্রের উপরে দাঁড়ায়া যে ব্যবস্থাটা আসলে হাসিনাকে ফেসিবাদে পরিণত করে, ক্ষমতার বাইরে থাকলে যে হাসিনাকে আপা বলা যায়, এবং তারপরে হাসিনা ক্ষমতায় যাওয়ার পরে যে আসলে দানব হয়ে ওঠে, এইটুকু যে জায়গা, এই জায়গাটার আসলে একটা পরিবর্তন লাগবে। এটা নিয়ে আমাদের মধ্যে একটা ঐকমত্য তৈরি হয়েছিল। রাস্তার লোক থেকে আপনি যেটা মানে আমার যে প্রশ্ন করছে, সে মনে করছে যে রাস্তার লোক কিংবা গ্রামের লোক বোধহয় সংস্কারটা বোঝে না। বিষয়টা এরকম না। আসলে আমরা সবাই একটা বুঝছিলাম যে এই ব্যবস্থাটার পরিবর্তন লাগবে, এই মহিলাকে বিদায় করতে হবে এই জন্যে যে উনি এখন এই ব্যবস্থাটাকে আসলে পাহারা দিচ্ছেন, ওনাকে বিদায় করতে হবে, এই ব্যবস্থাটা বিদায় করতে হবে। এটা হচ্ছে এক। তাইলে যারা আসলে এই ব্যবস্থাটার পক্ষের মানুষ, এটা তো কেবলমাত্র একজন হাসিনা কিংবা 2টা আসলে হাসিনার বিশ্বস্ত এরকম দলের লোক কিংবা দলের বাইরে থেকে ব্যুরোক্রেটিক কিংবা আসলে সিভিল মিলিটারি যে জায়গায় আছে, যারা যারা আসলে বাগবাটোরা খাচ্ছিল, তারা কয়েকজনের একটা সিন্ডিকেট, আমরা বলছি অনেক সময়। তো এটা শুধুমাত্র একটা সিন্ডিকেটের উপরে দাঁড়ায় ছিল না, এই সিন্ডিকেট দ্বারা উপকৃত হইতো কিংবা এই সিন্ডিকেট দ্বারা উপকৃত হয় এরকম দেশে এবং বিদেশে আসলে তার একটা এক ধরনের একটা আসলে যোগাযোগ সূত্র থাকে। এবং তারা, আমি একটা শেষ করে ফেলি, 30 সেকেন্ড লাগবে। এইটার আসলে যারা লাভবান হইতে চায় এটা থেকে, তারা জানে যে বাংলাদেশটাকে এখান থেকে ফিরাইতে হলে কিংবা বাংলাদেশটাকে আগের জায়গায় রাখতে হলে কিংবা এরকম একটা জায়গায় রাখতে হলে বাংলাদেশকে আসলে বিভক্ত করা লাগবে। এটা হচ্ছে প্রথম শর্ত। ওকে, জি না কারণ আমি আপনার ফ্লোটাতে ইয়া করে না। জি, আপনি শেষ করে দেন তাহলে, আপনি শেষ যে আমি শুধু তাইলে আমি এটা বলতেছিলাম যে দেখেন এই জায়গাটার বিভাজনটা শুরু হইলো কিভাবে। এই জায়গাটার বিভাজনটা শুরু হলো যে একেবারেই যেইগুলিতে কোনো ধরনের বিভক্তি নাই সেই রকম জায়গা দিয়ে শুরু হলো। বাংলাদেশে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা কিংবা আসলে যে নারীরা রাস্তায় নামবে, জিন্সের পাশে হিজাব, এইটা নিয়ে একদম ধরেন এটা সেটেল, এইটা সেটেল করেই তো আমরা আসলে হাসিনাকে তাড়াইলাম। তাইলে এই সেটেল বিষয়টাকে প্রথমে যে আসলে টার্গেট করা হলো, এটার অর্থ হচ্ছে যে যা আমরা করতে চাইলাম সেই জায়গাটায় থাকতে সেটেল বিষয়টাকে আসলে আনসেটেল করা, একটা ইমমেটেরিয়াল জিনিসকে মেটেরিয়াল করা, 71-এর মতো একটা বিষয়কে প্রশ্নের মধ্যে ফেলা। এবং 71-এর বিষয় নিয়ে তখন প্রশ্ন উঠতে পারে না, কিন্তু এটাকে যখন আপনি প্রশ্ন করেন তখন হচ্ছে 71-এর পক্ষে একটা জিনিস দাঁড়ায়, যে 71-এর কে প্রশ্ন করে 24-কে খুব আঁকড়ে ধরতে চায়, তখন 24-এর বিরুদ্ধে গিয়ে একটা পক্ষ দাঁড়ায়, এবং 71 এবং 24-কে মুখোমুখি করা যায়। এইটা তো ধরেন এমনিতে মনে হয় পাগলেও বিশ্বাস করে না, কিন্তু বাস্তবত তাদের শক্তি এত বেশি যে তারা এটা পারলো কিন্তু বাংলাদেশে। ওকে, আমি
আমি এটা বলতেছি, আমি আমি এইটাই আমি হচ্ছে- সেই জন্য একটু সুযোগ চাইতেছিলাম আপনার কাছ থেকে জি, যে বলেন, একটা বলেন। কথা বলার জন্য, যে আপনি যেই ব্যবস্থার কথা বলতেছেন, যেই সিস্টেমের কথা বলতেছেন, যেইটার শেখ হাসিনা আঁকড়ায় ধরে ছিল, সেই সিস্টেমটাকে যদি আমরা ধরে দেই সংবিধান, সেই সিস্টেমটাকে যদি আমরা ধরে নেই সাংবিধানিক ব্যবস্থা বা রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাপনা সমূহ, আপনারা যখন এইটা নিয়ে কথা বলতে থাকলেন তখন যেন মনে হইল যে শেখ হাসিনা বই দেখা দেখা এই কাজগুলি করছেন বা করেন নাই, কিন্তু আমার রিডিং হয়েছে শেখ হাসিনা বইয়ে যা আছে তার প্রত্যেকটা কাজ উল্টা করছে। শেখ হাসিনার বইয়ে বা বাংলাদেশের বইয়ে নাই কিন্তু যে আপনি গুম করতে পারবেন, খুন করতে পারবেন, সংবাদপত্রের মাধ্যম বন্ধ করতে পারবেন। আপনারা ব্যস্ত হইলেন হচ্ছে বইটা চেঞ্জ করার জন্য, যেখানে শেখ হাসিনা নিজেই এই বইটা সবচেয়ে বেশিবার ভায়োলেট করছে। আপনারা দুইজনই আইনজীবী, আপনাদের আমি এইটা মূলনীতি আপনি রাখবেন কি রাখবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি দেখছি শেখ হাসিনা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের একটি মূলনীতিও সে মানে নাই। সে মানে নাই হচ্ছে মানুষের একটা কথা, মানে বইয়ে যা কিছু লেখা আছে ভালো খারাপের এর মধ্যে একটা কথাও সে মানে নাই। কিন্তু আপনাদের কাছে বই পরিবর্তনটাই যখন মুখ্য হয়ে দাঁড়ায় তখন আপনারাই সূচনা করলেন কিনা এই বিভক্তিটার। কারণ এটা আমি মানে আমারে লোকে কেমন দেখে সেটা বলার জন্য আমি একটু একজনের বলে উঠি। মুকিদুল ইসলাম উনি বলতেছেন, খালেদ ভাই নেতাদের দালালি বাদ দিয়ে একটু জনগণের দালালি করেন। বর্তমানে দেশের সাধারণ মানুষ ভালো নেই, গ্যাস বিদ্যুতের তীব্র সংকট এবং উচ্চ মূল্যস্ফীতি, সবকিছুতেই মূল্যস্ফীতি, মানুষকে এখন বিষ খেয়ে মারা যাবে। আমি চেষ্টা করি একটু নেতাদের দালালি বাদ দিতে, পারবো কিনা জানি না, যে দেখি হাসান খান ভাই কি বলেন। যে প্রথমত ধরেন আপনাকে ওই জায়গাটাই বলি, জি, আমাদের সংবিধানের যে মূলনীতি বলছেন না, জি, এই মূলনীতিটার একদম শুরু হয়েছে হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারটাই হচ্ছে মূলনীতি, রাইট, এবং এই মূলনীতি 8 নাম্বার থেকে শুরু হয়েছে, 8 অনুচ্ছেদ থেকে। 8-এর 2 আছে একটা, 8-এর 2-এ বলা হচ্ছে যে এইটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে, কিন্তু এইটাকে আসলে এইটা মেনে চলার জন্য আপনি কাউকে বাধ্য করতে পারবেন না। তার মানে হচ্ছে যে এইটা আপনার মূলনীতি নির্ভর করছে রাষ্ট্রের যারা কর্ণধার, সরকারে যারা আসবে তারা এটা মানবে কি মানবে না, এটা হচ্ছে তার ঐচ্ছিক বিষয়, ইচ্ছাধীন। রাইট, তিনি মানলে এটা মানবে, না মানলে মানবে না। তাইলে আমরা বলছি যে এই যে জায়গাটা দিয়ে আপনি তাকে মূলনীতিটা মানা না মানার বিষয়ে পরিণত করলেন, ঠিক আছে, কিন্তু আপনি যেখানে ক্ষমতা দিতেছেন তখন সেইখানে এরকম কোনো কথা বলতেছেন না যে এই ক্ষমতাটা আসলে রাষ্ট্রপতি যদি ইচ্ছা না করে তাইলে প্রধানমন্ত্রী প্রয়োগ করবে, এইটা আপনি তখন বলতেছেন না। আপনি ক্ষমতাটা যখন বিন্যাস করতেছেন, ক্ষমতা বিন্যাসের মধ্যে গণতন্ত্র বলতেছেন মানলে মানতে পারে না মানতে পারে, কিন্তু ক্ষমতাটা দিচ্ছেন একজন ব্যক্তির কাছে, সমস্ত প্রেসিডেন্টের ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, সংসদের ক্ষমতা, বিচার বিভাগের ক্ষমতা, বিচার বিভাগের মতো যে সমস্ত প্রতিষ্ঠান আছে যেগুলিকে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান বলি, সেইগুলির ক্ষমতা, কাউকে আসলে আপনি মাফ করে দিবেন কি আসলে ফাঁসিতে ঝুলাবেন এটার ক্ষমতা, সমস্ত ক্ষমতা আপনি কেন্দ্রীভূত করতেছেন একটা পদে। আমি শেষ করে 30 সেকেন্ড শুনে নেব। এই যে এটা আছে, এই জায়গাটার মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে। এটা সাধারণভাবে পাঠ করলে, আপনি যখন পাঠ করবেন তখন মনে হবে যে এটাতে আপনার সমস্ত অধিকার আপনার পক্ষে, আর আপনি যখন এটা প্রয়োগ করতে যাবেন তখন আপনি দেখবেন যে আপনার হাতে কিচ্ছু নাই, সমস্ত মৌলিক অধিকার পর্যন্ত আরেকজনের হাতে। আপনি যেটাকে মৌলিক অধিকার মনে করেন সেটাও পুলিশের আসলে বিবেচনা সাপেক্ষে। এই যে সাংবিধানিক ফাঁকিটা, এইটার উপরে দাঁড়ায়া প্রধানমন্ত্রী তার ক্ষমতাটা চর্চা করছে এবং ওইখানেই সে গুম খুন এগুলি সবগুলি করতে পারছে। আপনি যখন, আমি এইটা বলে শেষ করি, তাইলে এইটাকে যখন আমরা বললাম তখন আমরা কিন্তু বললাম না যে বইটাই সবকিছু, আমরা বললাম যে বইটা এবং এটার যে সাথে আইন কানুন, এবং যেটা তখন আমরা বলতে পারলাম না। আপনার প্রশ্নটা আমি নিচ্ছি এই জন্য যে আমরা যখন রাষ্ট্র চিন্তা করি তখন আমরা বলছিলাম আমাদের স্লোগানটা হবে রাষ্ট্র, রাজনীতি এবং অর্থনীতি সংস্কার করতে হবে। আমরা বাধ্য হইলাম রাজনীতি শব্দটা বাদ দিতে, কারণ হাসিনার আমলে যদি আমরা রাজনীতি সংস্কারের কথা বলতাম তাহলে আপনাকে যেরকম বলতেছেন নেতার দালালি, তখন একদম রাষ্ট্র চিন্তা যে হাসিনার দালাল হিসাবে মাঠে নামতেছে, এইটা ছিল নিশ্চিত। মানে তখন আপনি আমাকে কোনোভাবেই সেভ করতে পারতেন না। মানে তার মানে হচ্ছে যে রাজনীতি করার ক্ষেত্রে কতগুলি পর্যায় থাকে যে আপনারা বুদ্ধিজীবীরা বিশ্লেষণ করে যেটা যেটা বলতে পারেন, আমরা সেটা জানার পরেও মাঠে যখন নামি তখন অনেকগুলো ধাপের কথা বলি, অনেকগুলো ধাপের কথা বলতে পারি না।
ওকে, কিন্তু আমার মনে হয় যে অ্যাডভোকেট হাসান কায়েম আপনার বক্তব্য একদমই পরিষ্কার। আমার মানে পরবর্তী প্রসঙ্গে আমি যাই, যে কারণ কিন্তু এইটা আমার একটা একাডেমিক জায়গা থেকে প্রশ্ন। আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে ভালো, আমি এখানে আরেকটু 30 সেকেন্ড বলি যে এই বলি। বিভাজনটা আরেক 30 সেকেন্ড বলি। হ্যাঁ, আমরা বলছিলাম যে সংবিধানের এই জায়গাগুলি, ব্যবহারিক জায়গাগুলিতে, যেখানে আমার এবং রুমিনের এক্সপিরিয়েন্স একই হয়েছে, 50-55 বছরে আমাদের যে এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্সের জায়গাটাই কোথায় কোথায় সংশোধন করতে হবে, পরিবর্তন করতে হবে, এই জায়গাটাই আসি। বাকি যেগুলি ফিলোসফিক্যাল পার্ট, এইটাকে আমরা আসলে আলোচনার বাইরে রাখি। আমাদের তরুণদেরকে এটা বুঝাইতে পারছিল যে হাসনাত কায়েম যেটা বলতেছে এটা না, মূলনীতি ফেলাই দিতে হবে, এইখানে আসলে ধর্মনিরপেক্ষতা ফেলাই দিতে হবে, সমাজতন্ত্র ফেলাই দিতে হবে। তর্কটা আমরা তাদেরকে বলছিলাম যে এটা লম্বা তর্ক, এটা করতে পারবে না বাবারা, এটা মাগরিবের ওয়াক্ত, এই শক্ত কাজা হয়ে যাবে। আমি বহুবার বলছি না, সেই জন্য আমি কিন্তু খুব মনোযোগ দিয়া এই যে সংবিধান সংস্কার কমিটি, আমার প্রিয় শিক্ষক প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে যে ওটার মধ্যে যে আলোচনাগুলি দেখাতো সেটা আমি দেখতাম। আমি শুধু একটা কথাই শুধু মানে আমার হিসাব হচ্ছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান যদি পৃথিবীতে কিছু থাকে, সব সংবিধান নিয়ে আসলে তর্ক করা যায়, ওইটাও যদি থাকতো সেইটা একটা মানুষের টাইরান্ট হওয়ার পক্ষে বাধা সৃষ্টি করে না, এবং মানুষকে আসলে এম্পাওয়ার করে না। কারণ আমি দেখছি যে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতা আর নির্বাচনকালীন সময় এই পৃথিবীর কোনো ইলেকশন কমিশনারের নাই। সত্যি আমি দায়িত্ব নিয়ে করছি, এটা আমি রকিবুল হুদা সাহেবও বলছিলাম। কিন্তু সে পারে না, সে ভয় পায়, সে কি করে না করে সেটা তো আর এটা হবে না। অন্য প্রসঙ্গের মধ্যে যাই, সেইটা হলো শেখ হাসিনার সংবাদ সম্মেলন, কথিত সংবাদ সম্মেলন। অনেকে আবার আমাকে মেনশন করছেন যে এইবার খালেদ কি বলবে। আমি বলছি যে উনি মুখ দেখায় না কেন, মুখ দেখা একটা ইন্টারভিউ দেয় না কেন, সেটা আমি বলছিলাম। সেইটার জন্য দুই পক্ষের হচ্ছে দুই পক্ষের হলো ঝাড়ি আবার হুমকি এগুলি। এক পক্ষ হচ্ছে কেন আমি শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাইছি, সেইটা আমি বিরাট বড় অন্যায় করে ফেলছি। আরেক পক্ষ হচ্ছে কেন আমি বলছি যে শেখ হাসিনার ইন্টারভিউ তো পৃথিবীর সবাই নিতে চায়, উনি মুখ দেখায় ইন্টারভিউ একটা দেয় না কেন। এখন উনি একটা কথিত কমু না, এটা তো সংবাদ সম্মেলনই না, বড় বড় এরা করছে, কিন্তু ওইটা তো উনি মুখ দেখায় নাই। কিন্তু এরপরে আবার সরকার একটা প্রতিক্রিয়া জানাইছে। আমরা প্রথমে অ্যাডভোকেট কায়েম আপনার কাছে জানতে চাইবো যে শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন বাংলাদেশের রাজনীতিতে এর গুরুত্ব, যেই সংবাদ সম্মেলনে উনাকে আবার দেখা যায় নাই, এখন দেখা না যাওয়া সম্পর্কে আমি আর কি বলবো। তো ওইটার রাজনৈতিক গুরুত্ব এবং সরকারের প্রতিক্রিয়া, এই দুইটা নিয়ে যদি আপনি একটু বলেন, আমরা একই প্রসঙ্গে বেশি ফারানার কাছে যাবো। একটু ছোট, আমাদের অনেকগুলি বিষয় জমে গেছে কায়েম ভাই, একটু ছোট। আমি একদম এক লাইনে বলি যে আমি এটা এর আগে বলছিলাম, আসলে শেখ হাসিনা যদি সংবাদ সম্মেলন করে, তাকে তো আসলে সংবাদ সম্মেলন করতে দেওয়াই উচিত, ওনাকে করতে দেওয়া উচিত। ওনার দুইটা অপশন আছে, মানে বাংলাদেশের মানুষের কাছে ওনার একটা কথা বলার আছে যে প্রথমত ক্ষমা চাই, শেষ পর্যন্ত ক্ষমা চাই, এবং জীবনে মরণে ক্ষমা চাই। এর বাইরে ওনার কোনো রাজনৈতিক আলাপ শুরুই ওনার করতে পারবেন। আমি শেখ হাসিনাকে যদ্দূর বুঝি, আমি যদ্দূর জানি, ওনার পক্ষে কথা বলা আদৌ সম্ভব না। তাহলে বাকি যে কথা বলবে, শেখ হাসিনার রাজনীতির যদি কোনো অবশেষ থাকে বাংলাদেশে, সেইটা তো বাংলাদেশ থেকে উনি নির্মূল করবেন। উনি বাংলাদেশের রাজনীতিতে আর ঢুকার ওনার কোনো জায়গা নাই। যদি আসলে প্রথমত 96 সালে কিছুটা পারছিল যে ক্ষমা চেয়ে উনি শুরু করছিলেন, এবং ওনাকে ওইটাই ওনার কাজ ছিল, তো ওইটা এখানে হয় নাই। এইটা নিয়ে এত উত্তেজিত হওয়া, এটাকে রাগরাগ করা, গুড়গুড় করা, এটাকে করতে দিবে না করতে দিবে, এইগুলির আসলে কোনো, আমি এটার এরকম কোনো গুরুত্বপূর্ণ জিনিস বলে আমি মনে করি না। বরং এটার ভিতর দিয়ে শেখ হাসিনার একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং শেখ হাসিনাকে অকারণে আমাদের ওই যে আপনার উপরে যে ক্ষিপ্ত হয়েছে যে আসলে আমার গ্যাসের আলাপ, পানির আলাপ, তেলের আলাপ, হামের আলাপ যারা আমরা করতে পারতাম, সে আলাপগুলিকে বাইপাস করার জন্য শেখ হাসিনা যেটা করছে, এইটার আসলে বেনিফিটটা বিএনপি কে দিচ্ছে, বিএনপি যেটা করছে এটার বেনিফিট আসলে আওয়ামী লীগকে দিচ্ছে। এইটার বাইরে আমি আসলে আর কোনো এটার রাজনীতি দেখি না। আপনার কাছে মানে আমি আই কান্ট এগ্রি মোর, মানে যেটা হাসনাত ভাই বললেন যে এইটাতে দুই দলই মোটামুটি বেনিফিটেড হয়েছে। আওয়ামী লীগ বেনিফিটেড হচ্ছে কারণ এখন এই ইস্যুটা নিয়ে বেশ 2 দিন ধরে উত্তাল হয়ে আছে, 2 দিন কেন, এর আগের থেকেই। আর বিএনপি বেনিফিটেড হচ্ছে কারণ আমরা এখন ভয়াবহ গ্যাস সংকট, যেটা আমি আমার প্রথম আলোচনা একটু বলার সুযোগ পেয়েছিলাম, ভয়াবহ গ্যাস সংকট। আমি গ্রামে থাকি, সপ্তাহে 3 দিন খালেদ ভাই 12 থেকে 14 ঘন্টা গ্রামে কারেন্ট থাকে না। এরপরে তো আছে জিনিসপত্রের অস্বাভাবিক দাম, এরপরে আছে নানান রকম নাগরিক সমস্যা। এগুলো কোনো কিছু নিয়ে কথা না বলে আমরা এখন আলাপ করছি শেখ হাসিনাকে। আপনি আমাকে বলেন, গত 2 বছরে শেখ হাসিনার অসংখ্য অসংখ্য অডিও ফোন
আলাপ ইয়ে হয়ে গেছে না, লিক হয়েছে না, বা ইচ্ছাকৃতভাবে লিক করা হয়েছে না, সেটার সাথে এই কনফারেন্সের ডিফারেন্সটা কোথায়? আমি কিন্তু কোনো ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স নাই। উনি আসবেন, মানে আমি কোনো ডিফারেন্স দেখি নাই আসলে, একই কথা, না কোনো ডিফারেন্স নাই, রাইট, কোন ডিফারেন্স। আচ্ছা, ক্ষমার কথাটা আমি একটু হাসনাত ভাইয়ের সাথে যোগ করি। 96 সালে আমারও মনে আছে শেখ হাসিনা বলেছেন, যদি অতীতে কোনো ভুল হয়ে থাকে আমরা ক্ষমা চাচ্ছি, একবার সুযোগ চাই। এক্স্যাক্টলি, আমি যদি কারেক্ট মি ইফ আই এম রং, এইভাবেই শেখ হাসিনা ভোট চেয়েছিলেন যে যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে আমরা ক্ষমা চাচ্ছি, আমাদের একটা সুযোগ দেন। আচ্ছা, এইবার কেন এটা বলছে না? এইবার কেন বলছে না জানেন খালেদ ভাই? মনে করে দেখেন তো, 5 অগস্টের পর আওয়ামী লীগ কিন্তু দীর্ঘ সময় কোনো আওয়াজ তোলে নাই। এরপরে আস্তে আস্তে আওয়ামী লীগ সমর্থক যেই সাংবাদিকরা আছেন বা যারা হয়তো মিডিয়াতে কাজ করেন, তারা একটু 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন কথা বলা শুরু করলেন, এবং তারা এই কথাটা খুব আস্তে আস্তে আওয়াজটা বাড়া শুরু হলো তখন, যখন দেখা গেল যে বাংলাদেশে একটা বিন্দু পরিমাণ সুশাসন গত 2 বছরে কোনো সরকার কায়েম করতে পারে নাই। যখন দেখা গেল অর্থনীতির অবস্থা আরো খারাপ, যখন দেখা গেল যে নাগরিক সমস্যাগুলো নিয়ে আমি কথা বলছিলাম সেগুলো কোনোটা কোনো সরকার হ্যান্ডেল করতে পারে নাই, যখন দেখা গেল মববাজি যেভাবে ইউনূস সরকারের সময় হয়েছে কাছাকাছি, তারেক সরকারের সময় একই রকম প্রায় কাছাকাছি, যখন দেখলো হামে 800 উপরে শিশু মারা যাচ্ছে কিন্তু কোনো সরকারই সেটা দায় নেবে না, ইভেন বিএনপি মানে ট্রাই করছে ইউনূস সরকারকে ডিফেন্ড করার, মানে একটা ভয়াবহ অবস্থা। এবং ধীরে ধীরে আমার এই বাংলাদেশে তো আমি আছি, হাসনাত ভাই আছে, আপনি যুক্ত আছেন, আপনারা সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আস্তে আস্তে কিন্তু আওয়াজটা জোরদার হওয়া শুরু হলো যে নিরাপত্তা নাই, মববাজি, চাঁদাবাজি, নাগরিক সুযোগ সুবিধা একদম খারাপ, এবং শেখ হাসিনার সময় অন্তত আমি কথা বলি আমার উপরে বিপদ আসবে, হাসনাত কায়ুম ভাই কথা বলবে হাসনাত কায়ুম ভাইয়ের উপর বিপদ আসবে, কিংবা আরেকজন আন্দোলন করতে নামবে তার উপর বিপদ। কিন্তু যেই মানুষটা মধ্যবিত্ত, যে মানুষটা প্রাইভেট অফিসে চাকরি করে, প্রাইভেট একটা চাকরি করে, 1 লাখ বা 80,000 টাকা বেতন পায়, তার জীবনটা তো নিরাপদ ছিল খালেদ ভাই, তার তো নিরাপত্তা নিয়ে কোনো টেনশন ছিল না, সে তো নিশ্চিন্তে রাতে ঘুমাইতে পারতো বাসায়, সে তো বাজারে গিয়ে অন্তত মানে দৈনন্দিন বাজারটা মোটামুটি না। কিন্তু আপনি তো বেশিরভাগ না, আপনি তো একটা স্বাভাবিক অবস্থার কথা বলতেছেন, কিন্তু মানুষ তো আসলে বিপদে পড়ে, তার চিকিৎসা, জরুরি চিকিৎসা প্রয়োজন হয়, তার বিরুদ্ধে তার কোনো একটা মামলা পরিচালিত হতে পারে তার আপন ভাই কর্তৃক বা নেইবার কর্তৃক, মানে যে কোনো কিছু যেটা বোল্ড ফ্রম দ্য ব্লু, একদম সাধারণ মানুষেরও এরকম নানা ধরনের ঘটনা ঘটে, তখন তো সে দেখতো যে সে বিচার পায় না, পুলিশ তার পক্ষে কথা বলে না, সে যদি আওয়ামী লীগ না করতো বা বিএনপি না করতো তাহলে তার আসলে কোনো জায়গা নাই বাংলাদেশে। ওইটার মতো তো সাংঘাতিক একটা দমবন্ধ পরিস্থিতি তো আর আমরা আসলে নাই, নাকি আসি, সেটাও যদি বলতেন। আপনি কি বিচার পাচ্ছেন? গত কয়েক মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি সংসদে তুলে ধরেছি, কয়টা ঘটনার বিচার? আপনি আসেন মামলা, আগেও আমরা দেখেছি বিএনপির নেতা কর্মীদের নাম হরে দরে সবার নাম দিয়ে লাস্টে 100 অজ্ঞাতনামা, এবং সেই 100 থেকে 500 অজ্ঞাতনামার মধ্যে একই রকম আসে, তাহলে বেশি পারে না আপনি একটু একই রকম আছে, তাহলে আমরা কি এইটা হাসনাত কায়ুমের কাছে শুনবো যে একই রকম আছে কিনা, বা দুর্ভোগটা একই রকম আছে, দুর্ভোগটা একই রকম আছে, সেই মামলা বাণিজ্য, সেই শোন অ্যারেস্ট, সেই মানে ঘটনা ঘটুক না ঘটুক বিরোধী দলের নামে মামলা, সেগুলো চলতেছে। অন দ্য টপ অফ দ্যাট যুক্ত হয়েছে ভয়াবহ রকম চাঁদাবাজি, নিরাপত্তাহীনতা, যুক্ত হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এগুলো হচ্ছে নিউ এডিশন। তো মানুষ তো এখন বলতে বাধ্যই হবে, এবং এটা তো আওয়ামী লীগকে একটা সাহস দেবে যে ও আমাদের তো পাল্টাইছিলা, তো কোন বেটার প্রোডাক্টটা তোমরা পেলা। অনেকে বলতেছেন যে আওয়ামী লীগ যে সাহসটা পাইতেছে সেই সাহসটা আসলে মূলত দিচ্ছেন আপনি, কারণ আপনি একটা পরিচিত সংসদ সদস্য, আপনি আওয়ামী লীগের আসার পথ, এই ব্যাপারটা কি আপনি কোনো কিছু বলবেন? যে মানে দেখেন আমাদের রিসার্চ টিমও এরকম লেখছে যে আপনি হচ্ছেন সবচেয়ে বেশি শেখ হাসিনার আসার ব্যাপারে পজিটিভ কথা বলছেন, যে হ্যাঁ উনি আসবে বা ওরকম কোনো কিছু। ভাই শুনেন, আমি বাংলাদেশের খুবই ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী, বাট এট দ্য সেম টাইম আমি একজন লয়ার, এবং আমার পরিবারের একটা রাজনীতির ইতিহাস আছে। সো আমি একজন পলিটিক্যাল ফ্যামিলির সন্তান হিসেবে আমি চিন্তা করি আমি ওই জায়গায় থাকলে আমি কি করতাম। সো এই জন্য আমি বলছি কমন সেন্স বলে শি উইল বি ব্যাক,
এটা আমার কমন সেন্স বলে। 3টা কারণ আমি আপনাকে বলে দিচ্ছি এখনই কেন আমি বলেছি। আচ্ছা, চটচট করে এক বলে দেন। হচ্ছে জি। ওনার রাজনীতির একটা দীর্ঘ ইতিহাস এবং ত্যাগের ইতিহাস আছে ওনার পরিবারের। ওনার পুরো পরিবারকে এক রাতে মেরে ফেলা হয়েছে পলিটিক্যাল কারণে। 2 হচ্ছে ওনার নিজের ত্যাগ আছে সরকারি দল বিরোধী দল হিসেবে এবং ওই পরিবারের একজন বেঁচে যাওয়া সদস্য হিসেবে। 3 হচ্ছে ওনার বয়স। উনি যদি এখন ভারতের মাটিতে মারা যান, ওনার এই এত বড় দল যেটার পেছনে ওনার বাবা, ওনার পরিবার এবং ওনার আত্মত্যাগ, সেই দলটার কি হবে? তো আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি আসতাম। তো আমি সেই কমন সেন্স থেকে বলছি। আর আর আমি আজকে আপনাকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে এটাও ক্লিয়ার করি, বিএনপির যখন ওই ডোবার নিচে বসে বসে বিএনপির মনোবল চাঙ্গা করার জন্য যেমন আমাকে দরকার ছিল, কারণ বিএনপি তখন আসলে বিপদে ছিল এবং বিএনপির পক্ষে কথা বলার কেউ ছিল না। তো আমি তখনও যৌক্তিক এবং সত্য কথা বলেছি, বিএনপির পক্ষে গেছে। এখন আমি যৌক্তিক এবং সত্য কথা বলি। আওয়ামী লীগ যদি কোনোদিন বাংলাদেশে ফেরে, কোনোদিন যদি বাংলাদেশের রাজনীতিতে যায়, আপনি মোটেও ভাববেন না যে তাদের সাথে আমার খুব ভালো একটা বনিবনা হবে আর ওকে, আমি আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আমি একটু হাসান কামাল ভাইয়ের কাছে শুনতে চাই। হাসান কামাল ভাই, ঠিক আছে, আমরা যদি ব্যারিস্টার ফারহানার সাথে একমত হই এই প্রসঙ্গে, আর কি একমত হই, এখন আওয়ামী লীগের যে এই কথা বললে আবার সালাউদ্দিন সাহেব আমাকে কারেক্ট করে দিবেন যে নিষিদ্ধ ঘোষিত বলেন, আবার এনসিপি এসে বলবে যে আচ্ছা ঠিক আছে বললাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে বললেন যে তিনি আসতে চান, মানে বা আসবেন, তিনি ডেট দিতেছেন কেন? মানে তিনি আসলে, মানে আসলে কি হবে, মানে আসতেছেন না কেন, বা আসলে ডেট দেওয়া এগুলির কি কারণ? আর একজন দর্শক উনি অনেকবার একটু অনেক, মানে আমার চোখে পড়লো, অনেকবার বলছে কিনা সেটাও তো বলা একটা মুশকিল। উনি বলছেন খালেদ মহিউদ্দিন 100% দালাল জামায়াতের। ভাই ঠিক আছে, হাসান খান ভাই আপনি যদি একটু বলেন যে মানে উনি ডেটটা কেন দিতেছেন। আচ্ছা, আমি ওই প্রশ্নটা যাওয়ার আগে আমি রুমিনের সাথে একটু ভিন্নমত করি। আমি মনে করি যে আসলে বাংলাদেশের যে বর্তমান অবস্থা কিছু কিছু ক্ষেত্রে আগের চাইতে অনেক খারাপ হয়েছে। যেমন ধরেন মাদকের যে বিস্তার, রুমিন যে সমস্ত খারাপ ভোগান্তির কথা বলছে এটার সাথে যোগ হবে মাদকের বিস্তার, মাদক এইটা অনেক বেশি, এবং এটা পার্লামেন্টে তাদের দলের লোকজন পর্যন্ত ধরেন এগুলি নিয়ে কথাবার্তা বলতেছে। ভাই আরেকটা বলি, আমার কাছে বেশি লোক বলতেছে জুয়া খেলে নাকি মানুষ, কি টাকা টোকা দিয়া ওই যে জুয়া খেলে, ওইটা একটা অনলাইন জুয়া, একটা অসম্ভব ব্যাপার হচ্ছে। জি, আরেকটা হচ্ছে মাদকের বিস্তার। এটা হচ্ছে যে আমি আমার গ্রামে, রুমিন তো এলাকায় থাকে, আমিও যাই, আমার গ্রামে এরকম দেখছি যে বাপ মায়ে গরু বিক্রি করছে, সেই টাকাটা মাদকাসক্ত সন্তান নিয়ে যাওয়ার জন্য মাকে মারধর করছে। আর অনেক জায়গায় তো এখন দেখেন যে মাকে মেরে ফেলতেছে, বাপকে মেরে ফেলতেছে। এগুলি বাংলাদেশের সামাজিক কাঠামোর মধ্যে এর আগের যে ধারণাগুলি মানুষ একদমই মানে কল্পনাও করতে পারতো না, সেই সমস্ত ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে। এটা একটা, তো এইটা যোগ হয়েছে। কিন্তু আমি আবার এটা রুমিনের সাথে যেটা যোগ করতে চাই, যে আওয়ামী লীগের আমলে এই সমস্ত যে পথে ঘাটের যে নিরাপত্তা ছিল, কিংবা এরকম একটা স্বস্তিতে মানুষ ঘরে ফিরতে পারতো, শান্তিতে ঘরে ফিরতে পারতো, তার মধ্যে ধরেন আমাকে তুলে নিয়ে যাবে কিংবা রুমিনকে তুলে নিয়ে যাবে, এটাই ছিল। কিন্তু এটার মধ্যে একরামের মতো লোকও ছিল, যে মানুষটা আসলে খুন হয়ে যাবে অকারণে এবং আশঙ্কার মধ্যে ফিরতে পারবে না, আশঙ্কার মধ্যে মানুষ থাকবে। এবং আওয়ামী লীগ করলো, এই জায়গায় আওয়ামী লীগ করলো, মানে আওয়ামী লীগ করো গ্যারান্টি না, এই জায়গাটার একটা পরিবর্তন এখন পর্যন্ত আছে, যে মানুষ আসলে এই জায়গার মনে করছে না যে তাকে কেউ তুলে নিয়ে কালকে গুম করে ফেলতে পারে কিংবা এরকম করতে পারে। সো এইটা হচ্ছে একটা বড় রকমের চেঞ্জের জায়গা, আমি এটা মনে করি আওয়ামী শাসনের সাথে। আচ্ছা তাহলে বাকি যেটা যেটা বললেন, জি আমি আপনি আবার যদি আমাকে একটু ধরায় দেন, আপনি যেটা বলছিলেন যে বাকি, মানে আমি যেটা শেখ হাসিনার সংবাদ সম্মেলনে, তো রুমিন সংবাদ সম্মেলন, তার প্রতিক্রিয়া, শেখ হাসিনার ফিরে আসা সম্পর্কে তার বক্তব্য, এগুলি তো উনি বলছেনই। আমি শুধু জানতে চাইছিলাম যে উনি যদি ফিরেও আসেন ডিসেম্বর ডেট দেওয়া বা এটা বলার, মানে উনি কি চাচ্ছেন আসলে, মানে কি চান? এটা তো হচ্ছে ওনার চাওয়ার উপরে। ধরেন এখন দুইটা দেশ, এগুলি হচ্ছে রুমিন অ্যাডভোকেট, আমিও ধরেন তো কোনো কারণে অ্যাডভোকেট ধরেন। এখন এইটা উনি একটা দেশে যেভাবে গেছে, ধর উনি পাসপোর্ট ভিসা টিসা কিছু নিয়ে যান নাই, বা ওনাকে এখন তো কেউ ভিসা দিবে এরকম, তো উনি একজন সিভিলিয়ানের মতো আসবেন, আসতে পারবেন এরকম তো কোনো ব্যবস্থা নাই। কিংবা ওই যে বাচ্চারা ট্রোল করে যে ওনাকে কোনো একটা বর্ডার দিয়ে ঢুকায় দেওয়া হলো কোনো একটা দেশে অঞ্চলে, এরকম তো না। যদি এরকম হয় সেটার তো হওয়ার কোনো সুযোগ নাই। তাইলে ভারত বাংলাদেশের মধ্যে কোনো না কোনো একটা
ব্যবস্থাপনা লাগবে যে উনি আসবে। তার মানে বাংলাদেশ তো চাচ্ছিল যে উনি যেন আসে। হুম। আমাদের এনসিপি বলেন কিংবা সবার এখানকার সবার মানুষের চাওয়াই তো মিলে গেছে। সবার চাওয়া তো হচ্ছে যে উনি এখানে যেন আসে, জি। উনার যেন ট্রায়ালটা উনি ফেস করে। হ্যাঁ। তো ট্রায়াল হয়ে গেছে, এখনো পেন্ডিং ট্রায়ালও আছে। উনি আসলে স্বাভাবিক নিয়মে আইনের পথে ওনাকে যদি বাংলাদেশ চায় এবং ভারত যদি ওনাকে আসলে দিতে সম্মত হয়, তাহলে তো উনি এসে যেভাবে লিগ্যালি ঢুকবার কথা, উনি জেলে ঢুকবেন, ওনার ফাঁসির আদেশ হয়েছে সেগুলির আসলে উনি আপিলের সুযোগ পাবেন কিনা সেইটাই যাবেন, ওই লিগ্যাল ফাইটটা শুরু হবে। কিন্তু উনি যেভাবে যে আমি অমুক তারিখে আসবো এবং এই কথাগুলি নিয়ে আলাপ হইতে থাকে এবং এই আলাপগুলি পত্র পত্রিকা টেলিভিশন ছাপতে থাকে, এইগুলি নিয়ে আমাদের মতো লোকজন তর্ক করতে থাকে, এটার কোনো অর্থ আমি বুঝি না। আমি বুঝি যে এইরকম মানে বাস্তবতা বিবর্জিত, মানে কোনো ধরনের পদ্ধতিগত আলাপ ছাড়া উনি আসতেছেন এবং উনি ডেট দিয়ে আসবেন। কেউ এখানে তাকে ক্যান্টনমেন্টে আর এই বিমানবন্দরে ঠেকাইতে যাবেন, কেউ না, এই আলাপটা আমি কোনো আমি এটা বুঝতেই পারি না। ধরেন আমি এই আলাপটা এটা তো আসলে বোঝার তো কিছু, এই আলাপটার তো আসলে কোনো আলাপ না, এটা তো প্রলাপ। এবার আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। বেরসা ফারানা থেকে শুরু করি। বেরসা ফারানা, এটাও একটু কমন প্রশ্ন যে জাতীয় নির্বাচনের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে ছাত্রদল ও ছাত্র শিবির। গতকাল না, মানে আসলে আমেরিকার দিনের হিসাবে বাংলাদেশের হিসাবে আরেক দিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসার সংঘর্ষে জড়িয়ে পড়েছে, মঙ্গলবার দিন আসলে জড়িয়ে পড়েছে এই দুই ছাত্র সংগঠন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শক্তিও বলা যায় যে ছাত্র শিবিরের সঙ্গে ব্যাপারটা বিএনপির যে ছাত্র দল তার বিরুদ্ধেই একটা অবস্থান নিয়েছে। এইটার কারণ বা এইটা এবং শক্তি প্রয়োগটা আমরা খুব দাপটের সঙ্গেই দেখছি। এইটার কারণটা আপনারা আসলে কি দেখেন? এইটা কেমনে ছাত্ররাও মানতেছে বা ছাত্ররা মাইনা নিবে কিনা, বা ছাত্রদের জন্য এটা কি হচ্ছে? একই প্রশ্ন হাসান কায়েম ভাইয়ের জন্য। একটু সংক্ষেপে একটু বললেন বেরিসা ফারানা। মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহর মন্তব্য একটু পড়ে শোনায়। খালেদের আত্ম অহংকার, বেয়াদবি, এসব তার পারিবারিক শিক্ষা। ওকে, ছাত্রদল ছাত্র শিবির এই কারণে এটা একটু যদি বলেন। ভাই, এটার একটাই কারণ আমি চোখে যেটা আমার মনে হয় যে দুটো দল বা যেই রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে এই মুহূর্তে, তাদের কারোরই কোনো পরিবর্তন হয় নাই। আমরা 90-এর দশকেও দেখেছি, 80-এর দশকে দেখেছি, 90-এর দশকে দেখেছি, পরবর্তীতে দেখেছি, এবং একটা পর্যায়ে আমরা দেখেছি যে যেই দলটি ক্ষমতায় থাকে তারা অন্য যেই রাজনৈতিক দল, প্রধান প্রতিপক্ষ যে রাজনৈতিক দল এবং তাদের অঙ্গ সংগঠন, তাদেরকে পুরোপুরি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একেবারে বিতাড়িত করে দেয়। আমরা দেখেছি হলের কাহিনী, আমরা দেখেছি অন্যান্য জায়গায় যেভাবে ভিন্ন মতকে তারা ক্যাম্পাসের মানে একেবারে দমন করবার জন্য যা যা করে। এটার থেকে আমরা এখনো বের হই নাই। আশা করেছিলাম যে 5ই অগস্টের পর মূল রাজনীতিতে মূল দলগুলোর মধ্যে যেমন পরিবর্তন আসবে, একইভাবে এই দলগুলোর অঙ্গ সংগঠনগুলোর মধ্যেও পরিবর্তন আসবে, বাট সেটা হয়নি। এখানে যেটা ইন্টারেস্টিং যে যেই ছাত্র শিবিরের মাদার অর্গানাইজেশন জামাত, যেটা পাকিস্তান আমল থেকে শুরু করে মানে ভারতে জন্ম, তারপরে পাকিস্তান আমল এবং পরবর্তীতে বাংলাদেশ, কখনো কিন্তু তারা অল্প কয়েকটা আসনের বাইরে, একটা দুটা ছিল পাকিস্তানে এবং পরে বাংলাদেশে হয়তো 3-4টা আসন তারা পেয়েছে, এবং সেটা বিএনপির সঙ্গে জোট টোট করে। তারপরে তো এরপরে যখন 77টা আসন তারা পেল, তখন তো আমি মনে করি এবং 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 ভেরি ইন্টারেস্টিংলি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তারা একেবারে ব্রুট মেজরিটিতে তারা মানে ছাত্র ইয়েগুলো সংগঠনগুলোতে তারা যখন আধিপত্য বিস্তার করলো, তখন কিন্তু তাদের একটা আশা তৈরি হতেই পারে যে আমরা হচ্ছি নেক্সট পাওয়ারে যাওয়া পার্টি। তো নেক্সট পাওয়ারে যাওয়া পার্টি হিসেবে তাদের আধিপত্য কায়েম করা, ক্ষমতার প্রদর্শন করা, এগুলো আসলে খুব অবাক হওয়ার মতনও কিছু না। আর বিএনপি যেটা, তারা তো এত বছর বাংলাদেশে জন্মের পর থেকে তারা দেখে আসছে যে যেই দল ক্ষমতায় থাকে ছাত্র সেই দলে ছাত্র সংগঠনের আধিপত্য থাকে সব জায়গায়। তো সেটা তারা বজায় রাখার জন্য যা যা করা দরকার মানে একই সিস্টেম, একই ফর্মুলা, মানে মানে একদম ঢাকায় ফর্মুলা ছবির ফর্মুলার মতোই একদম ফর্মুলা, খুবই প্রেডিক্টেবল, এরকমই হওয়ার কথা, একদম কোনো পরিবর্তন হয় নাই। আমি
রুমিন, খুব দ্রুত আপনি যদি এইটা নিয়ে একটু রেসপন্ড করেন, কারণ একই প্রশ্ন বারবার আসছে। মোহাম্মদ ইমাম হোসেন উনি বলছেন, দালাল খালেদ, আমি রুমিন আপুকে প্রশ্ন করতে চাই, গত পরশুদিন জাহেদ বলল হাসিনার বক্তব্য প্রচার নিষেধ এবং সেই কথা মেনে ওরা কেউ প্রচার করলো না বা নিউজ করলো না। আচ্ছা, আপনারা কি মনে করেন বর্তমান মিডিয়া স্বাধীন? দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ, রাফসান ইসলাম উনি বলছেন, খালেদ ভাই রুমিন আপাকে ডাইরেক্ট প্রশ্ন করেন, শেখ হাসিনার নেতৃত্বে হাজার হাজার খুন করা হয়েছে, হাসিনার বিচার বা ফাঁসি চাচ্ছে না কেন রুমিন আপা? অন্য আলাপ দিয়ে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে কেন? আপনি যদি 1 মিনিটের মধ্যে একটু বলেন। এক হচ্ছে যে মিডিয়া প্রচার করে না, এবং খালিদ ভাই, আমি মিডিয়ার ব্যাপারে বলেছিলাম যে শেখ হাসিনার সময় মিডিয়া বলেছিল যে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না। হ্যাঁ, তাতে কি তারেক রহমানের কোনো ক্ষতি হয়েছে? বাংলাদেশের প্রতিটা মানুষ যারা তারেক রহমানের বক্তব্য শুনতে চায় তারা তাদের মতো করে তারেক রহমানের বক্তব্য নিজ নিজ মোবাইলে শুনেছে, তাই না? আচ্ছা, এবং তারেক রহমান সাহেব পরবর্তীতে প্রধানমন্ত্রী হতেন। তো শেখ হাসিনার বক্তব্য যদি কেউ শুনতে চায়, আপনি বলেন, এই ইন্টারনেটের যুগে আপনি কি কাউকে আটকায় রাখতে পারবেন? তো এটা খামোখা এটা যখন তারা করে, তখন যেটা হয় যে আগের সরকারের আমলেও তারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, ভিন্ন মত দমন করে, এই অ্যালিগেশন গুলো আসছে। এই সরকারের আমলেও বিএনপি যে চেয়ে পড়ে তাদের ঘাড়ে এই অ্যালিগেশন গুলো নিচ্ছে যে তারা ভিন্ন মতে বিশ্বাস করে না, তারা দমন করতে চায়, মিডিয়াকে কন্ট্রোল করে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আরেকটা যেটা আমাকে প্রশ্ন করেছে, আমি ফাঁসি চাই না বা কি চাই, আমি বিচার চাই ভাই। আমি সবার সুষ্ঠু ন্যায় বিচার চাই। এমনকি আমি জামাতে ইসলাম মানে আমি, অনেকে বলছে যে রুমি তো বিএনপি থেকে বের হয়ে হয়তো জামাতে গেলে সুযোগ সুবিধা কিছু বেশি পেত, সময় বেশি পেত, একটা অর্গানাইজ ফোর্স তার সঙ্গে থাকতো। আমি তখন বলেছিলাম যে যেখানে আদর্শের ন্যূনতম মিল নাই, সেখানে কেবলমাত্র কিছু সুবিধার জন্য তো একটা দল যাওয়া কোনো অর্থ নাই। তো আমি কিন্তু সেই আদর্শিক ভাবে 180 ডিগ্রি মানে উল্টা থাকা সত্ত্বেও আমি কিন্তু বলেছিলাম, জামাতের যখন হিউম্যান রাইটস ভায়োলেট হয়েছিল, আমি বলেছিলাম যে না, এই হিউম্যান রাইটস তাদেরকে দিতে হবে। আপনি ইভেন যখন আবরার হত্যাকাণ্ড হলো, আমি বলেছিলাম যে ইউ ক্যানট গিভ আ ডগ আ ব্যাড নেম এন্ড কিল ইট। এই প্রিন্সিপাল আপনি চলতে পারেন না। আপনি একটা মানুষকে চেরি পিকিং এর মতো করে আপনি তাকে একটা তকমা দেবেন শিবির, আর তারপর তাকে হত্যা করবেন, এটা চলতে পারে না। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি জামাতের রাজনীতিকে সমর্থন করি। একইভাবে সেটা জামাত হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যেটাই হোক, যেখানে মানুষের নাগরিকের অধিকারের প্রশ্ন আসবে সেখানে আমি কথা বলবো। এটা আপনার ভালো লাগলেও বলবো, আপনার ভালো না লাগলেও বলবো। অ্যাডভোকেট হাসান কায়েম, ছাত্রদল এবং ছাত্র শিবির এবং আধিপত্য বিস্তার নিয়ে আমরা খুব শুনতাম আওয়ামী লীগের আমলে, আধিপত্য বিস্তার নিয়ে। এটা তখন আওয়ামী লীগের আমলে তার কেউ ছিল না, ছাত্রলীগ দুই গ্রুপের মধ্যে। এই আধিপত্য বিস্তারটা কি ছাত্রদের মধ্যে, মানে সাধারণ ছাত্রদের মধ্যে অনেক বেশি কাম্য? মানে এইখানে তারা কি পপুলিস্ট রাজনীতিটাই করতেছে কিনা? মানে বেশি সংখ্যক ছাত্র চাইতেছে যে এটা হয় শিবির দখল করুক বা দল দখল করুক বা এনসিপির যে ছাত্র শক্তি আছে তারা দখল করুক, এইটার ক্ষেত্রে কি তারা একটা পপুলিস্ট রাজনীতি করতেছে? মানে ছাত্ররাই কি চায় যে একটা দখলদারিত্বের একটা রাজনীতি থাক শিক্ষাঙ্গনে? না, প্রশ্নটা যেটা হয়, মানে ঘটনাটা যেটা হয় যে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো মানুষের কাছে আসলে ক্ষমতা কিংবা ক্ষমতার ধারণা আসলে তৈরি হয় কারো কারো সম্ভব। ধরেন আপনার যখন রাকসু থেকেও জিএস, তাহলে রাকসুর জিএস এর কিছু ক্ষমতা আছে, এইটা মনে করা হয়। কেন? সে ক্ষমতা দিয়ে আসলে বিসির সাথে কথা বলে, প্রক্টরের সাথে কথা বলে, কলের কমিটির সাথে কথা বলে, একজনকে বের করে দিলে বিচার করে, একজনকে আসলে সিট দিতে পাইতে বিচার হেল্প করে, এরকম। তাহলে এই রকমের ক্ষমতা বলয় যেটা গড়ে ওঠে, তার সাথে আসলে ক্ষমতা চর্চা করতে চায় এরকম কিছু মানুষ আসলে যুক্ত হয়। আবার এটার বিপরীতে যারা আসলে ক্ষমতা চর্চা করে তার বাইরে কিছু মানুষ যুক্ত হয়। যেই মানুষেরা ধরেন হতাশ হয়েছে এবারের অভ্যুত্থানের পরে, সেই মানুষেরা আসলে কোথাও আসলে আর যাইতে চায় না। প্রাইভেট ইউনিভার্সিটিকে দেখলে আপনি বুঝবেন যে অভ্যুত্থানের পর এই যে বিভাজনের গল্প বললেন না, অভ্যুত্থানের পর সবাই ঘরে গিয়ে আসলে পড়াশোনা শুরু করলো, মনে করলো এত কিছুর পরে যখন আসলে পরিবর্তনটা হইলো না, তাহলে রুমিন আর আমি না হয় মিশন নিছি যে আমার সারা জীবন আমি মানুষের জন্য কথা বলতেই থাকবো। একটা ছেলে একটা যে একাডেমিক জীবনে গেছে, ও তো এটা করার জন্য যায় না, ওর তো এটা মোটো না। ওর মোটো তো ওর একটা সিম্পল লাইফ, ও আসলে একটা কেরিয়ার বিল্ড আপ করবে, একটা শান্তিতে থাকবে, চাকরি পাবে, পড়াশোনা করার পরিবেশ পাবে, ওরকম। তাহলে যারা পপুলিস্ট আর যারা সাধারণ ছাত্র তারা তো এটা চায় না, কিন্তু তারা যারা এটার শিকার হয় তাদেরকে যেহেতু তারা সংঘবদ্ধ থাকে না, তারা দলবদ্ধ থাকে না, এটাকে প্রতিরোধ করার জন্য বারবার সে আগে আসতে পারে না। এই ঘটনাটাকে ধরেন ব্যবহার করে কি হয়েছে আপনি দেখেন। আমরা মনে করছিলাম ছাত্র সংগঠনগুলি হইলে এগুলি ছাত্রদের প্রতিনিধিত্ব করবে,
সবগুলি ছাত্র সংগঠন, অনেকগুলি ছাত্র সংগঠন হইল, এবং যে সমস্ত প্রতিষ্ঠানে ছাত্র সংগঠন আছে, আপনি ধরেন এই যে শিবির, জামাতের কথা বলা হলো, শিবিরের কথা বলা হলো, এদের সম্পর্কে একটা ইমপ্রেশন ছিল যে এরা ভালো মানুষেরা করে, এরা আসলে ওদের চরিত্র অন্যদের চাইতে ভালো। কেবলমাত্র কয়দিন একটু ক্ষমতা পাইছে, দেখেন আপনি ক্ষমতার সাথে না হাসান কাবে, হাসান ক্ষমতা কাবে, আমি প্রশ্নটা কোথায় করতে চাইছিলাম, প্রশ্নটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বড় 4টি বিশ্ববিদ্যালয় সহ দেশের যেসব শিক্ষা প্রতিষ্ঠানে আসলে ছাত্রছাত্রীরা ভোট দিতে পারছে, তারা যে একটা নির্দিষ্ট মতবাদের আদর্শের, এখন বলে যে আমি শিবির না, আমি জামায়াত না, বা আমি অমুক না, কিন্তু জনাব সালাউদ্দিন আম্মারের রাজনীতিটা তো বোঝার পরও তাকেই আসলে ভোট দেওয়া হয়েছে। উনি দুইটা জিনিস আমি বলি আমি বলি রাজশাহী বিশ্ববিদ্যালয়টা আমি একদম বলিনি, আমি দেখলাম উনি শিক্ষকদের জিজ্ঞেস করতেছেন আপনি এখন এখানে এটা কেন করতেছেন, আমাকে কেন ডাকতেছেন না, উনি এইটা করতেছেন, এবং উনি গর্বিতভাবে বেলচা হাতে যাইতেছেন। উনার সভাপতি আবার বলতেছেন যে সাংবাদিক উনার জন্য ভালো করে কথা বলবে তারেও আমি এটা করে দিব। উনারা দেখতেছেন, উনাদের কাজ যে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমি জীবনে শুনি নাই ছাত্র সংগঠনের দায়িত্ব হচ্ছে কোন মানুষের কি প্রেফারেন্স সেইটা নিয়ে কথা বলা এবং তাদেরকে আটকায় দেওয়া, এটা তার কাজ, এবং সেটা করতেছে গর্বিত হইয়া, এবং তাদেরকে আবার ভোটও দেওয়া হচ্ছে না। মানে ভোটটা এটা তারা কিরকম? যখন পাইছিল, আমি ওই জায়গাটার কথা বলি, জি ভোটটা যখন পাইছিল তখন দুইটা জিনিস ছিল। ভোটটা যখন তারা নিছে তখন আসলে তাদের সম্পর্কে ইমপ্রেশনটা ছিল এরকম, যেটা বললাম যে ক্ষমতা পাওয়ার পরে যে চর্চাটা করতেছে, এই চর্চাটা তার চর্চা না, এর বিপরীত চর্চাটা তার চর্চা, এরকম একটা ইমপ্রেশন ছিল। হুম কিন্তু পাওয়ারের পরে আসলে পাওয়ারের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা এমনকি জামাতের বেলায়ও বের হয়ে আসতেছে। আমি তো বলি যে আসলে যখন দেখেন এখন আওয়ামী লীগকে কোনো দর্শনকারীদের মধ্যে আওয়ামী লীগ পাবেন না, সব দর্শনকারী হয় জামাত হবে অথবা বিএনপি হবে, হুম মানে এইটা হচ্ছে একদম কমন, মানে কখনো আপনি পাবেন পাওয়ার না। পরে ধন্যবাদ আপু আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন, যেটি আসলে খুব স্বাভাবিকভাবে আলোচনার বিষয়বস্তু। আওয়ামী লীগ সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স, তিনি আজকে সেখানে সরাসরি কথা বলেছেন। সেখানে মানে আমি প্রথমে একটু আয়োজনটা সম্পর্কে কথা বলবো, তারপরে একদম কন্টেন্টে কিছু সুনির্দিষ্ট বিষয়ে কথা বলবো, এবং খুব সুনির্দিষ্টভাবেই আপনার কাছ থেকে ছোট ছোট করে জানতে চাইবো যে শুরুতেই দেখা গেল টেকনিক্যাল সমস্যা। সাকিব আল হাসান তিনি কথা বললেন, তার কথা একটা অডিও রেকর্ড, মানে রেকর্ডেড অডিও শোনানো হলো, সেটি ঠিকমতো শোনা গেল না, আমরা শুনতে পেলাম না। তারপরে দেখলাম যে আপনি কথা বললেন, সেখানে আপনিও অংশগ্রহণ করেছিলেন, কথা বলেছেন, আপনার কথাও প্রথমে শোনা যাচ্ছিল না, পরে আবার জয়েন করতে হলো। মানে এরকম টেকনিক্যাল সমস্যাগুলো কেন হলো এরকম একটা মানে আয়োজনে? মানে আপনার টেকনিক্যাল সমস্যার ব্যাপারে তো আসলে হচ্ছে কারোর উপর হাত নাই। অনেক সময় এই জিনিসটা হচ্ছে আপনার হতেই পারে। আর যখন হচ্ছে এরকম কি বলে আপনার হচ্ছে ডুয়েল সিস্টেমে হয়, কেউ অনলাইন এবং হচ্ছে কেউ অফলাইন, সেই ক্ষেত্রে কিছু ডিফিকাল্টিস হয়। আসলে হচ্ছে এটা অবভিয়াসলি আনএক্সপেক্টেড, স্মুথলি হতে পারলে ভালো হতো, বাট আনফরচুনেট। আচ্ছা, কেউ এই যে কেউ অনলাইন কেউ অফলাইনে হলে যে এরকম সমস্যা হতেই পারে, সেটা তো আপনারাও জানেন, আমরা সবাই জানি আসলে। তো সে সবাই কেন আসলে অফলাইনে বা ইন পার্সন জয়েন করা গেল না? আপনারা তো অন্তত যেতেই পারতেন, আপনি যেতে পারতেন, বা সাকিব আল হাসান তিনি পারতেন কিনা জানি না, সজীব অজয় জয় তিনিও গেছেন দিল্লিতে, তার মায়ের সাথে দেখা করে আসছেন, এরকম একটা আয়োজনে তো যেতেই পারতেন। আপনি যদি বলেন আপনি কেন গেলেন না ইন পার্সন? না আপনার সকলের আসলে হচ্ছে এই প্রোগ্রামে এখন দেখেন এই টেকনোলজির এই যুগে প্রত্যেককে ফিজিক্যালি উপস্থিত হয়ে কোনো বক্তব্য দিতে হবে এটা তো জরুরি না, টেকনোলজির উপর তো কন্টেন্টটা ভরসা জরুরি, করতে পারেন মেসেজটা না, এবং জরুরি ভরসা করা গেলও না। না। মানে ইটস হ্যাপেন, লাইক আপনার হচ্ছে এক্সিডেন্টাল এর ক্ষেত্রে হইতে পারে। আমরা হচ্ছে মানে কোনো টেকনোলজি তো হচ্ছে ফুল প্রুফ না, সেক্ষেত্রে হইতে পারে, বাট প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল লিমিটেশনের জন্য অনেকেই আপনার হচ্ছে যেতে পারে না, এটা খুবই মানে ধরুন স্বাভাবিক। হুম, মানে এই প্রোগ্রামটা কি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল না? ইন্ডিভিজুয়াল লিমিটেশন গুলো তার চেয়ে বেশি প্রায়োরিটি পেল। ধরেন সাকিব আল হাসান, তাকে শেষ পর্যন্ত দেখা গেল তার বক্তব্য তো শোনা গেল না। পরে তার বক্তব্য শোনাই গেল না। তাকে দেখা গেল তিনি গাড়িতে করে আসছেন, বসছেন। মানে যথেষ্ট গুরুত্বপূর্ণ কি ছিল না প্রোগ্রামটা, যেখানে শেখ না হাসিনা জয়েন আপা করছেন? দেখেন, প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ ছিল, রাইট? এবং হুম। এই প্রোগ্রাম গুরুত্বপূর্ণ মূল বার্তাটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার বক্তব্য, উনিও বক্তব্য দিয়েছেন, সেটি দ্যাট ওয়াজ দ্য মেইন পার্ট অফ দিস প্রোগ্রাম, রাইট? তো সেটা তো হচ্ছে স্মুথলি হয়েছে। আর এই একটা প্রোগ্রামের ধরেন হচ্ছে যে
টেকনিক্যাল ডিফিকাল্টিস গুলা দিয়ে প্রোগ্রাম গুরুত্বপূর্ণ কি কি না এটা আসলে মানে ডিফাই করার সুযোগ নাই। এট দ্য সেম টাইম আপনি দেখেন যে বাংলাদেশেও এই প্রোগ্রাম নিয়ে কি পরিমাণ ধরেন আপনার হচ্ছে আলোচনা শুরু হয়েছে বা প্রচার করতে দেওয়া হবে না, প্রত্যেকটা মিডিয়া আপনার হচ্ছে এজেন্সিকে মানা করা হয়েছে, আপনার ভারতীয় হাই কমিশনে আমরা বিভিন্ন দৌড়ঝাঁপ দেখতে পেয়েছি। সো কোনো জিনিস কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনি প্রতিপক্ষের আচরণ দেখে অনেক ভালোভাবে বুঝতে পারবেন। সো দ্যাট স্পিক্স আ লট অ্যাকচুয়ালি। জি, সেটা আমরা দেখেছি এবং তার কারণে হয়তো অনেকে আরো বেশি আগ্রহী হয়ে উঠেছে যারা হয়তো দেখতেও কিনা তারাও দেখেছে এই বেশি দৌড়ঝাঁপের কারণে। কিন্তু আমার এটাই প্রশ্ন ছিল যে তাদের গুরুত্বটা দেখা গেছে, আপনাদের গুরুত্বের জায়গায় ঘাটতি ছিল কিনা? আসি এবার যে মানে শেখ হাসিনা তিনি অনেকেই বলছিলেন তিনি সরাসরি আসবেন। অবশ্য পরে ক্লিয়ার করা হয়েছে প্রোগ্রামের আগে যে তিনি আসলে ইন পারসন আসছেন না। কিন্তু এখানে এই প্রশ্ন যে তিনি আসলে এই ২ বছরে একবারও তার চেহারা দেখা যায় নাই। আ কেন তিনি সরাসরি কথা বলেন না? মানে বাকি সবাইকে ভিডিওতে দেখা যায়, তাকে কেন না? দেখেন, রাজনীতি তো একটা হচ্ছে ধরেন প্রক্রিয়ার ব্যাপার এবং এটা উনার সিদ্ধান্ত উনি কিভাবে আসবেন। যেমন আজকের এই প্রোগ্রামের আগেও তো আমরা অনেক ধরনের স্পেকুলেশন শুনতে পেয়েছি, উনি রেকর্ডের বক্তব্য দিবে, আপনার তারপর হচ্ছে মানে এআই দিয়ে বানাবে, উনি কি অবস্থায় আছে, এই ধরনের প্রচুর স্পেকুলেশন চলছে তো আমাদের বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে। সো রাজনীতি একটা ধারাবাহিক প্রক্রিয়া। উনি ভাবছেন এই জিনিসটা এইভাবে নিয়ে যাওয়ার। আগে যেমন হচ্ছে রেকর্ডেড করতেন, আগে দেখেন একটা সময় ইন্টারভিউগুলো ছিল ইমেল ইন্টারভিউ, রিসেন্টলি উনি হচ্ছে ওভার ফোনে ইন্টারভিউ দিচ্ছেন। ভবিষ্যতে এমন একজন সময় মানে ভেরি সুন হয়তো এমন সময় আসবে যখন সাংবাদিকরা ইন পার্সন গিয়ে ওনার ইন্টারভিউ নেবেন এবং প্রযোজ্য সময় এবং যথাযথ সময়ে উনিও সামনে যখন আসা দরকার সেটা আসবেন এবং সেটা এই আমরা উনি যথাযথ ডিসাইড। সময়টা আসলে কিসের উপর নির্ভরশীল? প্রশ্নটা এই কারণে করছি কারণ ফরেন করেসপন্ডেন্টস ক্লাব যেখানে দিল্লিতে যেই যেটি আসলে আয়োজক ছিল তার প্রেসিডেন্ট তার একটি বক্তব্য বাংলাদেশি গণমাধ্যমে এসেছে। তিনি বলছেন যে আম মানে ভারত সরকার তাকে ভিডিও ইন্টারভিউ দিতে অ্যালাও করে না। বিষয়টা কি আসলেই তাই? না, এটা তো উনার বক্তব্য ইয়েস নো কোনোটাই হচ্ছে আমি মানে স্পেসিফিক্যালি উনার বক্তব্যের কাউন্টারে কোনো মন্তব্য করা ওনাকে অসত্য বলা হবে, যেহেতু এটার ব্যাপার হচ্ছে আমার ফার্স্ট হ্যান্ড কোনো ইনফরমেশন নাই। বাট আমার জানা মতে এই ধরনের কোনো লিমিটেশন নাই, এটা ভারতের সাইড থেকে একাধিকবার ক্লিয়ার করা হয়েছে অফিসিয়ালি, নট কোনো ভায়া হয়ে, যে উনি কিভাবে আছেন, উনি কি করবেন, কি বক্তব্য দিবেন, এটা সম্পূর্ণরূপে উনার উপর। এবং উনার বক্তব্যের দেখেন লাস্টে আমরা যে ভাষণটা দেখেছি যে উনি এই প্রোগ্রাম বলেন বা উনি কি বলছেন এটার কোনো রেসপন্সিবিলিটি ভারত নেবে না। এটা তো খুব ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল যে ডিপ্লোমেটিক ভাষায় এইভাবেই বলা হয়ে থাকে। সো এই ধরনের কোনো প্রকারের নিষেধাজ্ঞা বা আছে এটা মনে হয় না, কারণ আপনারা জানেন যে বা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বিভিন্ন সময় গিয়ে নেত্রীর সাথে দেখা করছেন। সো কিছু স্পেকুলেশন তো অলরেডি বিভিন্ন সময় তৈরি হয়েছে, বাট আপনাদের একটু অপেক্ষা করতে হবে, এবং কারণ এই যেটা বললাম স্পেকুলেশন গুলোকে জিইয়ে রাখা কেন? মানে ধরেন আপনি বলছিলেন যে একটা সময় রেকর্ডেড দিতেন, তারপরে মেইল ইন্টারভিউ দেওয়া শুরু করলেন, তারপরে তিনি আরেকটু অ্যাডভান্স হলেন। মানে এরকম ধাপে, ধাপে করতে হচ্ছে কেন তাকে? মানে তিনিও তো আসলে সব স্পেকুলেশনকে একদম আউটরাইট রিজেক্ট করে ভিডিওতে আসতেই পারতেন। মানে এটা কেন জরুরি যে সকল স্পেকুলেশনকে আউটরাইটলি রিজেক্ট এখনই করতে হবে? আমি যেটা বললাম যে রাজনীতি একটি ধারাবাহিক প্রক্রিয়ার ব্যাপার। সো উনি ওই প্রক্রিয়া, ওই মেথড এবং উনার প্ল্যান। এই বিষয়টা কি কোনোভাবে কাজে লাগানো হচ্ছে বা এর মধ্যেও কোনো কৌশল আছে যে কেউ বলবে এআই, কেউ বলবে তিনি রেকর্ডেড বক্তব্য দিবেন। এটাও কি কোনো একটা আপনাদের কৌশলের অংশ? কৌশল না, এনিওয়ান ক্যান স্পেকুলেট। দেখেন উনার যে বক্তব্য, উনি প্রতিনিয়ত নেতাকর্মীদের সাথে কথা বলছেন, দায় মুক্তির প্রোগ্রামে নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষজন যারা বিভিন্নভাবে নির্যাতিত তাদের সাথে কথা বলছেন। সো শি ইজ ভেরি মাচ রিচেবল। সো উনার ভার্সন উনি কি বলছেন না বলছেন উনি ক্লিয়ার করছেন, উনার পক্ষ হয়ে অন্য কাউকে আসলে ক্লিয়ার করতে দরকার নাই। সো ওই যেটা বললাম যে বাকিটা ওই ধাপে ধাপে উনি আছেন, এটা উনার সিদ্ধান্ত। ওই সিদ্ধান্ত এখন পর্যন্ত আমাদের সম্মান করা উচিত, আমরা করছি। আমরা দলীয় মানে আমরা দলীয় নেতা কর্মী না, আওয়ামী লীগ এভাবে ফিল করছে জিনিসটা এইভাবে হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য। দ্যাটস ইট। আচ্ছা, একটু প্রোগ্রামের কনটেন্ট সম্পর্কে কথা বলব। তার আগে আপনি যে বলছিলেন যে সাধারণ মানুষের সাথে কথা বলছেন, দলীয় নেতাকর্মীর সাথে কথা বলছেন। প্রায়ই আমরা নেতাকর্মীদের সাথে বা সাধারণ মানুষের সাথে কথা বলা কথাগুলো ফাঁস হয়ে যাচ্ছে, সেগুলো শুনতে পাচ্ছি। মানে এটা তার ওয়ান কথাগুলো চলে আসছে। মানে এগুলো কি ইচ্ছা করেই করা হচ্ছে? মানে আপনারা বা শেখ হাসিনা না, এটা পারমিশন শুনেন, হচ্ছে? যেখানে আপনার হচ্ছে যে ধরনের কথাবার্তা আপনার হচ্ছে বাইরে আসে, ইন্টেনশনালি কথাবার্তা মেক করে ছাড়াই
মানে ছাড়তে হলে, এরকম প্ল্যান করতে হলে সেটা অনেক ধরনের কথা করা যায়। তো বাট আপনারা কথার যে টোনগুলো, মানে যে কথাগুলো বাইরে আসে বিভিন্ন সময়, আপনারা যদি কন্টেন্ট দেখেন ভেরি মাচ ন্যাচারাল। সো হুম কেউ হয়তো মানে ইমোশনাল জায়গা থেকে, অনেক জায়গা থেকে করতে পারে। এবং আমি এই কারণেই বললাম যে শি ইজ রিচেবল, মানে হুম সাংবাদিক বলেন, আমাদের নেতাকর্মীরা বলেন, দলীয় বিভিন্ন পর্যায়ে থেকে তাকে রিচ করতে পারছে। এই কারণেই তো হচ্ছে এই যে ইআই বা স্পেকুলেশন যে এখনো কেন জি আছে, স্পেকুলেশন অর্থ আমি এই কারণেই বলছি যে কেউ যদি ধরেন হচ্ছে জেগে জেগে ঘুমায়, মানে কোনো একটা আরোপিত জিনিস চাপিয়ে দিতে চায়, তাহলে তো কিছু বলার নাই। বাট উনার কোনো ভাষণ, উনার কোনো বক্তব্য চাইতে চাইলে উনি ইন্টারন্যাশনাল মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছেন, উনি কথা বলছেন। সো অনেকগুলো কোশ্চেনের জবাব কিন্তু উনার কথার মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। হুম। মানে মানে তারপরেও মানে এইজন্যই জিজ্ঞাসা করা যে এই স্পেকুলেশনের সুযোগটা আপনারা দিতে চান কিনা, কৌশল কিনা জিজ্ঞাসা করছিলাম এ কারণেই। ধরেন যখন ওই যে একটা ফোন আলাপ ভাইরাল হলো যে তিনি লেথাল ওয়েপন ব্যবহার করে, যেটা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। লেথাল ওয়েপন ব্যবহারের কথা তিনি বলছেন, নির্দেশনা দেয়া আছে, ওপেন নির্দেশনা দেয়া আছে বলছেন। যখন এই ফোন আলাপটা ভাইরাল হলো, তখন বলা হলো আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে দাবি করা হলো এটা এআই দিয়ে তৈরি। সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, তিনি দাবি করলেন এটি হোলি আর্টিজানের ঘটনায় তার মা নির্দেশনা দিচ্ছেন। পরবর্তীতে শেখ হাসিনা তিনি একটা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি বলে দিলেন যে এটি টেকেন আউট অফ কনটেক্সটের বাইরে থেকে নেওয়া হয়েছে। মানে এরকম মানে ঝাপসা রাখা বা ধোঁয়াশা তৈরি করা না, কি আপনি কোনো কৌশল নাকি? আপনি হচ্ছে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছেন যে প্রথমত হচ্ছে যে কন্টেন্টটা অ্যাপারেন্টলি তারা হচ্ছে কোর্টেও ব্যবহার করেছে এবং বিবিসিতে এটা ভার্সনটা এসেছে। সো এটার ব্যাপারে হচ্ছে ওই ভার্সনটা বলি, দেন আপনার কোশ্চেনের জবাব দিই। যে দেখেন, মানে এই যে যে বিচারটা করা হচ্ছে ট্রাইব্যুনালটা, এটা আসলে যে কতটুকু হাস্যকর এবং হচ্ছে কতটুকু মানে বিচার ব্যবস্থা বা বিচারিক প্রক্রিয়াকে কতটুকু কোয়েশ্চেনেবল করেছে তার উদাহরণ হচ্ছে একটা। কেন বলছি, যদি আপনি লজিক্যালি চিন্তা করেন যে যে কোনো ইয়ার ক্ষেত্রে আপনি যখন কোনো এভিডেন্স প্রডিউস করবেন কোর্টে, যে কোনো বিচারের ক্ষেত্রে, সো সেই এভিডেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এটার চেইন অফ কাস্টডি, মানে এভিডেন্সটা কোর্ট পর্যন্ত কিভাবে গেল এবং এই জিনিসটা হচ্ছে ডিস্টর্টেড হয়েছে কিনা কোনো পর্যায়ে। ওইখানে যে বক্তব্যটা দেওয়া হয়েছে এটা তো 100% কনফার্ম যে সেটা একটা খণ্ডিত বক্তব্যের একটা অংশ, ওনার ভার্সন, মানে যে কোনো একটা বক্তব্যের মাঝ থেকে কোনো জিনিস নেওয়া হয়েছে। তো যখনই আপনি একটা জিনিসের উপর হচ্ছে এরকম স্নাইপিং করবেন যে একটা অংশ নেবেন, তার মানে এটা এডিটেড, এটা কোনো আহ, আপনার হচ্ছে আদালতে অ্যাকসেপ্টেবল না। এবং এটা আপনার যখন বিবিসি ইভেন আপনার হচ্ছে যখন নিউজটা করেছিল, আমার স্পষ্ট মনে আছে যে তারাও এটা স্পেসিফিক সোর্স বলে নাই, রেদার তারা বলেছে যে তারা কোনোভাবে যাচাই করেছে যে ভয়েসটা নেত্রী, সেটা অরিজিনাল মনে হয়েছে, কিন্তু কনটেক্সট আসলে কখনো বলে নাই সেটাই। আর ওই যে ইআই জেনারেটেড কিনা বা আপনার হচ্ছে ভুয়া কিনা, যেটা ব্যাখ্যা আওয়ামী লীগ থেকে দেওয়া হয়েছে যে বানানো কিনা, তো আপনি যখন হচ্ছে কোনো একটা ভার্সনে কোনো একটা কন্টেন্ট এক্সট্রাক্ট করে সেটাকে আপনার সুবিধা মতো প্রডিউস করবেন, এটাই তো বেসিক্যালি হচ্ছে আপনার হচ্ছে ম্যানুফ্যাকচার বা এডিটেড। সো নেত্রীর ভয়েস ভেরি মাচ অ্যাভেলেবল না এবং মানে এই সেটা ধরনের ভার্সন বা সেটা এডিটেড কেন? মানে সেটা একটা পোরশন কেটে যদি নেওয়া হয়, আমরাও না, নো বিভিন্ন আপনার, বিভিন্ন না আমি অনুষ্ঠানে বিভিন্ন এডিটেড, ছোট, ছোট ক্লিপ বানানো হয়। মানে যতটুকু রেলেভেন্ট ততটুকু রাখা হয়। কিন্তু ওই মোটামুটি ফোনালাপটা পুরোটা কিন্তু ভাইরাল হয়েছে আরকি। সেটি ওই না পুরো পুরো ফোনালাপটা ভাইরাল হয় না, কারণ হচ্ছে ওইখানে কাউন্টার পার্ট কার সাথে কথা বলছে, তার কোয়েশ্চেন গুলো কি কি ছিল। এখানে শুধুমাত্র শেখ হাসিনার ভয়েসটা কি মানে যেটা বিবিসির যে ভাষণটা ছিল, আপনি যদি আবারও শুনে দেখেন, তো শেখ হাসিনার বক্তব্যের অংশটাকে আনা হয়েছে, এটা কোন কনটেক্সটে, ওই ওই পাশ থেকে কি ধরনের কোয়েশ্চেন আসছে, এই ধরনের কোনো ভাষণ ওইখানে ছিল না। সো এই কারণেই তাইলে ধরেন আপনার এটা কি আসলে মানে এই বিষয়টা কি একটু হেফাজত হয়ে গেছিল? মানে আমার আসলে কথা বলার বিষয় আজকে এটা না। তারপরেও আপনার কাছে যেহেতু কথা বলছি তাই। এটা কি একটু আপনাদের পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে একটু হেফাজত হয়ে গেছিল? নাকি ওই যে আসলে স্পেকুলেট করার কৌশল রাখার জন্য এরকম করা? যে কেউ বলবেন এআই, কেউ বলবেন হলি আর্টিজান, আর কেউ বলবেন টেকেন আউট অফ কনটেক্সট। মানে যিনি ১ নাম্বার ব্যক্তি তিনি বলবেন টেকেন আউট অফ কনটেক্সট। এবং তিনটাই এট এ টাইম শুটিং হইতে পারে। কিভাবে হতে পারে? মানে আপনার হোলি হচ্ছে মানে আর্টিজানের ঘটনা যেটা কি বললাম করে যে হতে ইআই পারে? মানে হচ্ছে এডিট, মানে হোলি আর্টিজানের ঘটনার কোনো একটা ভার্সন নিয়ে সেটাকে হচ্ছে আপনার এখন কি বলে, ইআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অন্য একটা কনটেক্সটে ব্যবহার উপযোগী করে তোলা যাইতে পারে। সো আলটিমেটলি তিনটাই হচ্ছে এট এ টাইম কিন্তু সেটা কি ট্রু হয়েছে? হওয়া এটা কি সম্ভব। সেটা হয়েছে? সেটা অবশ্য পরে উনি সরিয়ে ফেলেছেন। সজীব ওয়াজেদ জয় সেটা হ্যাঁ, সরিয়ে রাইট। ফেলেছিলেন। সো সেটাই। আচ্ছা, ঠিক আছে। আমি আবার এবারে মেইন কথায় যাই, যেটি আজকের আলোচনার জি। বিষয়বস্তু। সবার আগ্রহের বিষয় ছিল যে শেখ হাসিনা আসলে আজকে কি বলেন? আ মানে তিনি শুরু করেছেন যেহেতু আগস্ট মাস, তিনি শুরু করেছেন যে ৭৫ এর ১৫ই আগস্টের কথা তিনি বলেছেন। যেটি বলতে গেলে খুব স্বাভাবিকভাবেই তার গলা কাঁপে বা একটু কান্নাজড়িত কণ্ঠ চলে আসে তার মানে। এই ৫০-৫১ বছর ঘটনা, আগের ঘটনা বলতেও তার এত মানে তিনি আবেগী হয়ে ওঠেন। আর ২ বছর আগে যে এতগুলো মানুষ প্রাণ হারালো, মারা গেল, আ তাদের জন্য আসলে
তার কি গলা কাঁপে? মানে এই অনুষ্ঠানে শুনি না বা অন্য সময় শোনা যায় না। আপনারা তো কথা বলেন বা যোগাযোগ, তাদের জন্য কি আসলে গলা কাঁপে তার? আবেগী হন কখনো? শোনেন, হচ্ছে আপনি আপনার হচ্ছে যে মানে শুনেন নাই হচ্ছে এটা মনে হয় আউট অফ কন্টেক্সট, কারণ নেত্রী হচ্ছে এই কথা একাধিকবার বলেছে, বিভিন্ন প্রোগ্রামে বলেছে যে ধরেন এই মানে প্রিয়জন হারানোর কষ্ট ওনার ছাড়া উনি খুব ভালো করেই জানেন, এবং এই জিনিসটা আপনার কি বলে, যারা এই এপসোলেট ভিকটিম, এই ফুল জুলাই আপনার হচ্ছে আগস্ট সাগার যে এপসোলেট ভিকটিম, এটার প্রতি সহমর্মিতা সহানুভূতি সকলের আছে। আহ, এখন আপনার যে কোনো একটা ইনসিডেন্টকে আপনি কোন কাজে ব্যবহার করছেন সেটা অন্য একটা বড় ব্যাপার। সো এই একটা জিনিসকে হচ্ছে আপনার ফুল আওয়ামী লীগকে ক্রিমিনালাইজ করার জন্য, এবং এই বিগত 2 বছর ধরে এই আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে পার্সিকিউটেড করা, ঘরবাড়ি ছাড়া করে এটার জন্য ব্যবহার করা হচ্ছে। সো আপনি যে কোশ্চেনটা করছেন, যদি আমি স্পেসিফিক্যালি বলি, প্রত্যেকটা মৃত্যুই ওনাকে কষ্ট দেয়, এই কথা উনি ইন্টারভিউ বলেছেন। আপনার হচ্ছে একটা ইন্টারভিউ, আমি আমার যতটুকু মনে পড়ে একটা ইন্টারভিউ বলেছেন, হুম। এবং যেটা বললাম যে ওনার যে বক্তব্য উনি নিজেই তো বলছেন, সেটা আমার ওনার পক্ষে বলার কিছু নাই। কিন্তু এট দ্য সেম টাইম যে আপনার এই পুরা ভিকটিমে, এই জুলাই আন্দোলনে প্রত্যেক ভিকটিমের ব্যাপারে, আওয়ামী লীগ থেকে শুরু করে ভিকটিমের ব্যাপারে, আই রিপিট এগেইন, যে ভিকটিমের ব্যাপারে আপনার সবার মানে হচ্ছে সহমর্মিতা সহানুভূতি, এবং এটা আওয়ামী লীগ বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ কিন্তু এই কথা বলছে। এই বিষয়েও প্রশ্ন করা হয়েছিল, যে এই প্রশ্নটা ওঠে, একজন সাংবাদিক প্রশ্ন করছেন যে এটার জন্য কোনো অ্যাপোলজি বা রিগ্রেট করা হয় কিনা বা করেন কিনা, এমন প্রশ্নে সজীব অজিত জয় তিনি উত্তর দিয়েছেন। তিনি বলছেন যে তিনি ডক্টর ইউনূস আমলের কথা বলছেন, তারেক জিয়া সরকারের কথা বলছেন, তারা কি আসলে এটার জন্য মানে সরি ফিল করে কিনা, বা তারা এক সাইডের কিলিংকে লিগালাইজ করেছেন, আর এক সাইডকে বলা হচ্ছে ক্ষমা চাইতে, তারা ইন্ডেমনিটি তুলে নিলে, আওয়ামী লীগ নেতাদের মুক্তি দিলে ইত্যাদি কিছু শর্ত হলে তিনি বলছেন যে আওয়ামী লীগ ক্ষমা চাইবে বা আহ, মানে অ্যাপোলজির কথা তিনি বলছেন, সজীব অজয় জয়। আমি আসলে এই প্রশ্নটা আপনার কাছে করতে চাই যে ডক্টর ইউনূসের সরকার কি করলো বা তারেক রহমানের সরকার কি করলো, তারা ক্ষমা চাইলো কিনা, বা তারা কি কি অন্যায় ভুল অপরাধ করলো, তার সাথে কি আসলে আপনাদেরটার সম্পর্ক কি, বা আওয়ামী লীগের সম্পর্ক কি? যদি আওয়ামী লীগের অপরাধ, ব্যর্থতা, ভুল যা থাকে, যার কারণে এতগুলো মানুষের প্রাণহানি হয়েছে, তাদের কাছে ক্ষমা চাইবে বা জনগণের কাছে, বা রিগ্রেট করবে, অনুশোচনা করবে। ডক্টর ইউনূস কি করলেন, তারেক রহমান কি করলেন, তার সাথে কেন সম্পর্কিত? আপা দেখেন, প্রথমত বিষয়টা হচ্ছে যে আপনি জিনিসটা জনগণের কাছে রিগ্রেট করা বা জনগণের কাছে তার এপিল তুলে ধরা, এই কথাটা নেত্রী একাধিক আগেও একটা ইন্টারভিউ বলেছে, একাধিকবার বলা হচ্ছে, এবং আওয়ামী লীগের বিভিন্ন আপনার প্রোগ্রামে হচ্ছে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা এসে বলছে যে আমরা যা বলার আমরা জনগণের কাছে বলবো, সেটা হচ্ছে পলিটিক্যাল জায়গা থেকে ওরা তাদের কিন্তু তাদেরই আপিল। আর বলেছেন, আপনি সাধারণ। যদি, হ্যাঁ, আপনি যদি ইয়ার কথা বলেন, কিলিং এর কথা বলেন, সো ওই জিনিসটা সম্পূর্ণ লিগাল একটা ম্যাটার। এখন কেন বলছি, দুনিয়ার যে কোনো লিগাল স্ট্রাকচারে কিলিং বা যে কোনো আপনার হচ্ছে ক্রাইমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আপনার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি যখন এটা বিচারিক প্রক্রিয়ার মাঝে নিবেন, সেটা হচ্ছে আপনার প্লেস অফ অকারেন্স, অর্থাৎ কোন জায়গায় ঘটনাটা ঘটেছে। আপনার আহ, আপনি পুলিশ থানা পুরাইতে যাবেন, সেখানে পুলিশ আত্মরক্ষার্থে ফায়ার ওপেন করবে, সেটা তাদের কনস্টিটিউশনাল রাইট, সেটা তাদের হচ্ছে আপনার দেয়ার মানে প্রিপেয়ার ফর দিস, এটা তাদের জন্য তৈরি করা হয়েছে, তারা নিজেদের প্রোটেক্ট করতে পারে, রাষ্ট্র প্রোটেক্ট করবে। সো আপনি অ্যাজ এ হোল, আর ইউএন বলছে 1400 কিলিং, অনেক চেষ্টা করে ইউনুস গভর্নমেন্ট 850 তালিকা তৈরি করেছে, এক্স্যাক্টলি এই 850 মাঝে 350 কিলিং মানে অন রেকর্ড আমাদের কাছে ডেটা আছে, যেটা ঘটেছে 5 আগস্টে পরে, এবং সেটা কেউই কিন্তু হচ্ছে আওয়ামী লীগ না, মানে যারা যাদেরকে জুলাই শহীদ বানিয়েছে। সো ওই একটা ঘটনা, এই যে ঘটনাগুলা কখন ঘটেছে কি ঘটেছে, এটা একটা প্রপার লিগ্যাল স্ট্রাকচারে আইনিভাবে সমাধান হওয়ার আগে আপনি কাউকে তো হচ্ছে, এই যে আপনি যে জিনিসটা বলছেন যে আওয়ামী লীগ কেন কিলিং এর জন্য মাপ চাচ্ছে না, আপনি আওয়ামী লীগ যখন হচ্ছে কিলিং এর জন্য আপনার কেন মাপ চাবে, কে রেসপন্সিবল, হো কিলস হো, এটা আইডেন্টিফাই হওয়ার আগে আপনি মাপ চাওয়ার কথাটা কেন আসছে, এই পয়েন্টটাই কিন্তু সজীব ওয়াজেদ জয় হচ্ছে আপনি আইডেন্টিফাই করেছেন। যে আপনি দেখেন, শুধুমাত্র তো হচ্ছে ইন্ডিমিনিটি দেন নাই, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে পুলিশ কিলিং এর বিচার করা হবে কিনা, আপনি চিন্তা করে দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে পুলিশদের গার্জিয়ান, হ্যাঁ, উনি কি আনসার দিয়েছে যে যুদ্ধের ময়দানে সেটা ফয়সালা হয়ে গিয়েছে। তো তার মানে এই যে এই শুধু ইউনূস তো ইন্ডিমিনিটি দেয় নাই, সেই একই ধারাবাহিকতা বর্তমান বিএনপি সরকার ধারণ করে। সো আনটিল এন্ড আনলেস আপনি যদি ওই কিলারটাকে আইডেন্টিফাই করতে না পারেন, কেন করেছে, কারা করেছে, তার আগ পর্যন্ত এখানে ওই কিলিং এর জন্য মাফ চাওয়ার কোনো আসলে কোশ্চেন আসে না। মানে কিছু হ্যাভিং কিছু সেড দ্যাট, ঘটনা তো হ্যাভিং সেড, আমি এগুলো একটু তো শেষ করি, আচ্ছা, শেষ করেন, হ্যাঁ। আমি একটু শেষ করি, হ্যাভিং সেড দ্যাট, নেত্রী কিন্তু হচ্ছে আপনার একদমই 16 জুলাই প্রথম হচ্ছে কিলিং এর ঘটনা ঘটেছিল, সবুজ আলীকে দিয়ে শুরু, ঢাকা কলেজের ছাত্রলীগের আপনার হচ্ছে যে সদস্য, এবং তারপর হচ্ছে একই দিন আবু সাইদ, এবং এর বেশ কিছু ঘটনা ঘটেছে, সিরিজ অফ অকারেন্স ঘটেছে, তখন ওইগুলোর জন্য হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, এবং এটা পরবর্তীতে যখন এই কিলিং এর
অ্যাপারেন্টলি হচ্ছে এই হতাহতের সংখ্যা বেড়েছে, এটা কিন্তু 30শে জুলাই এসে এটাকে স্ট্রেনথেন করা হয়েছিল, 1 আগস্ট এসে সদস্য বাড়ানো হয়েছিল যেন এটাকে প্রপার আপনার হচ্ছে একটা ইনভেস্টিগেশন করা যায়। এই ইনভেস্টিগেশনটা বন্ধ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই মনে আছে যে কুমিল্লাতে একজন এই অ্যাপারেন্টলি এই ঘটনায় নিহত হয়েছে একজনের লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ আবেদন করেছিল, সেটার জন্য হচ্ছে সার্জিয়াল সালাম থেকে শুরু করে প্রত্যেককে আপনার আন্দোলন শুরু করেছে যে কোনো লাশ তুলে আনা যাবে না, কোনো ধরনের হচ্ছে পোস্টমর্টেম করা যাবে না। সো এই পুরো জিনিসটা কি ইন্ডিকেট করে? ইন্ডিমিনিটি বলেন, এটার জন্য কোনো বিচার করা যাবে না, বিচার মানে একপাক্ষিক, একটা ঘটনার জন্য আপনার হচ্ছে মানে 650 মামলা দেওয়া হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, সারা দেশের